Can you hear me? Yes, sir. Yes, sir. Yes, sir. 1 minute. আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, আমরা শুনতে পারতেছি না। আপনি কি কিছু বলতেছেন? Just 1 minute. স্যার নমস্কার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. শুনতে পাচ্ছি। স্যার শুনতে পারতেছি। কেউ একজন বলছিলেন যে শুনতে পাচ্ছেন না। আমি জাস্ট আই ওয়াজ ট্রাইং উইথ মাই মাইক্রোফোন যে এখানে সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, লেট আস স্টার্ট। সো ফার্স্ট অফ অল I would like to introduce myself. This is Lingkon Mondal. I'm working as Executive Vice President and Group CFO of IDSC Limited. I'm working as also Company Secretary here. So how many people are there? 59, 60. Very good attendance. And I think we are first in financial management course. I'm attending from my office, so sorry for late for almost 10 to 15 minutes, but let's try to being introduced. আমি মনে করি অলরেডি আমাদের মাসুদ স্যার আপনাদের ক্লাস নিয়ে ফেলেছেন, রাইট? সো আপনাকে Yes, বলতে sir. পারবো মাসুদ স্যারের কয়টা ক্লাস হয়েছে? কেউ have anyone any data? পাঁচটা। So so far ওনার 4টা চ্যাপ্টার at least উনি আমাদেরকে ওইভাবে শেয়ার করেছিলেন। আমি এবং স্যার আমরা দুইজন একসঙ্গেই এই কোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখানে আমাদের চ্যাপ্টার আছে টোটাল 10টা, পরীক্ষাও খুব কাছাকাছি চলে আসছে। আমরা এই 10টার মধ্যে যেগুলো আন্ডারলাইন করা আছে আমি এগুলো কভার করার চেষ্টা করব, আর যেগুলো আন্ডারলাইন করা নাই অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টার 5, 6 ক্যাপিটাল স্ট্রাকচার and 9 managing financial risk and managing financial risk overseas trade, these will be covered by Masud sir, and so far I will try to cover all of these areas as underlined over here. So let us start. আপনাদের সঙ্গে আমার এর আগে পরিচয়, যদি আগে কেউ আমার কোনো কোর্সে না থেকে থাকেন তাহলে নিশ্চয়ই দেখাও হয়নি, বাট আমরা একটু চেষ্টা করি যে কে কে আছেন, কোন ফার্ম থেকে আছেন। হ্যাঁ, আর গ্রাজুয়েশন বা লাস্ট এডুকেশনটা বললেই হবে। সে আমি ফ্রম রমন হক, সো এভাবে বলবো আমরা যে দিস ইজ লিংকন মন্ডল ফ্রম রমন হক। I was in say Dhaka University, or I was in National University, or National University না বলে কলেজটা বললে বোঝা যায় বেশি। সো প্লিজ কুইকলি একটু বলবেন কে কোথায় আছেন। আব্দুল্লাহ কি
আমদাদুল হক, এটা কি আমাদের আমদাদ ভাই নাকি কোনো স্টুডেন্ট? শুনতে পাচ্ছেন আমাকে? ডালিম, স্যার শুনতে পাচ্ছি স্যার, স্টুডেন্ট আমি। হ্যাঁ, ডালিম কুমার শীল কে? একটু কুইকলি পরিচয় দিন। সবার সঙ্গে আসলে এভাবে পরিচয় নেওয়াটাও খুব ডিফিকাল্ট, অলমোস্ট 60 স্টুডেন্ট। Thank you, sir. So I am Dalim Kumar Shil. My family name is Haban Kung, and I study in National University. Last year, last session, I have completed my certificate level. আপনি কোথায় গ্রাজুয়েশন বা মাস্টার্স করেছেন সেটার কথা বলছেন? National University, sir. কলেজ কোথায়? Government Tutumeri College. হ্যাঁ, সেটা বলবেন যে আই এম ফ্রম সে অমুক ফার্ম এন্ড ফ্রম তুতুমের কলেজ। দেন অনেকেই আছেন। আচ্ছা, আমি খুব শর্টলি বলি, এখানে রমন হক থেকে কয়জন আছেন? আছেন কেউ? আসসালামু আলাইকুম স্যার, আমি রহমান থেকে আছি। কোথায় পড়াশোনা কোথায়? স্যার আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি, আর এখন রহমান হকে এমপ্লয়ি হিসেবে আছি আর কি। আচ্ছা, গুড। আপনার হুদাবাসী থেকে কেউ আছে? হুদাবাসী একনাবিন? স্যার হুদাবাসী থেকে আছি। হ্যাঁ জি। ইমরান হোসেন, completed my BBA from North South University. That's all from me. হুদাবাসী থেকে আর কেউ? একনাবিন থেকে? নফাজ থেকে? নফাজ সিনেআশিস মাহমুদ থেকে? ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন আছেন সেটা বলুন। আছেন কেউ? আচ্ছা, এনিওয়ে, আমি জাস্ট সর্টিং করার চেষ্টা করছিলাম যে কারা কারা আমাদের সঙ্গে আছেন, বা ফিজিক্যাল ক্লাস হলে যেটা হয় সবার সঙ্গে একটা সরাসরি কথা বলার সুযোগ হয়, বা উই ক্যান শেয়ার আওয়ার এক্সপেরিয়েন্স, উই ক্যান শেয়ার আওয়ার ভিউজ, উই ক্যান শেয়ার আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ অলসো। বাট অনলাইন ক্লাসের প্রবলেম এটাই যে actually আমি মনে করি education is not the one way communication, it should be the two way communication. You know, I'll say something and if you don't get it, definitely you have to give feedback over there so that I can get understand that this can be or could be explained in different way. That's why we'll always try to have some two-way communications between you and me, but অনলাইন ক্লাসে এই জিনিসগুলো খুব ঘাটতি হয়, এটা একটা প্রবলেম। বাট কিছু করার নেই, যেহেতু ওয়ার্ল্ড সিচুয়েশনটা এরকম, সো উইল ওয়ার্ক টুগেদার টু ম্যাচ দিস অ্যান্ড হ্যাভ এ গুড এনভায়রনমেন্ট ওভার অনলাইন ক্লাস। সো লেট আস স্টার্ট উইথ আওয়ার চ্যাপ্টার। I will directly go to the academic side. ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমি প্রথম যেটা বলি সেটা হচ্ছে এখানে অনেকেই একটু হেজিটেশনে থাকেন। কিরকম হেজিটেশনে থাকেন? যে সে ফর এক্সাম্পল আমি আগে কখনো আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ছিল না, কিংবা আগে কখনো আমি সে অনেকেই ইংলিশ মিডিয়ামে, অনেকেই আছেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে পড়েছেন, বাট যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছেন তাদের অনেকের এই জায়গাটা একটু ভয় থাকতে পারে। বাট আমি মনে করি এখানে আমরা সবাই ম্যাচিউরড একটা লেভেল পাস করে এসেছি, সো এখানে ভয় রাখা যাবে না কখনই। কনফিডেন্সটা খুবই দরকার, কনফিডেন্স মাস্ট, এবং কনফিডেন্সটা গ্রো করতে হবে ওভার দ্য পিরিয়ড। যদি আপনি মনে করেন যে না সিএ আপনার জন্য কঠিন হয়ে যাবে, তাহলে এটা অনেক কঠিন মনে হবে। বাট আপনি যদি নিজের ডেভেলপমেন্ট, নিজের অ্যাসেসমেন্ট নিজে করতে পারেন বা করেন, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার কাছে ইজি হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল রিসিভিং মেন্টালিটি, বা আমি বলবো যে মানে মেন্টালিটি উইথ কনফিডেন্স, এটা প্রিকন্ডিশন। সিএ পড়াকালীন সময় এবং সিএ এর প্রিপারেশনের সময়, এই পুরোটা সময় আপনাকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে
ফার্মার প্র্যাকটিস থাকবে, অফিস করার বিষয় থাকবে, ক্লাসের বিষয় থাকবে, আবার তারপরে নিজের পড়াশোনা বা খুব শর্ট টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে। সে নেক্সট মান্থে আমাদের পরীক্ষা আছে, তাই তো? সো এই শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নিতে হবে। বাট এখানে কখনো হাল ছাড়লে হবে না। আমরা যখন পড়াশোনা করেছি তখন আপনাদের থেকে আরো কঠিন ছিল আমাদের এক চান্সে এক লেভেলের সবগুলো কোয়ালিফাই না করলে আবার নেক্সট বার নতুন করে সবগুলো পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা করি নাই। আমি যেমন এক চান্সে আপনার আমি যখন কোয়ালিফাই করি এক চান্সে, তখন আমার কিন্তু আরো 7 মাস ছিল আর্টিকেলশিপ। তো আপনাদেরকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যদি কনফিডেন্ট হই, আমি যদি নিজের জন্য টাইম বের করে প্রিপারেশন নিতে পারি, ডেফিনেটলি ইট উইল নট বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। So let us start with very beginning chapter. অলরেডি স্যার কি কখনো চ্যাপ্টার 1 এর উপর কখনো এরকম ধরে টাচ করেছেন যে চ্যাপ্টার 1 দিয়ে শুরু করেছেন বা কিছু, বা প্রথম ক্লাস থেকে উনি কিভাবে শুরু করেছিলেন? উনি কি সরাসরি আপনার রেসপেক্টিভ চ্যাপ্টার গুলোতে চলে গেছেন, নাকি চ্যাপ্টার 1 এর উপর কোনো সময় দেওয়া হয়েছে? না স্যার। হয়নি না? সো তাহলে আমরা হ্যাঁ, গুড। আমরা একটু দেখি, মানে সেটা হচ্ছে স্যার তো আসলে অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত, ব্যস্ত থাকেন, আমরাও কম বেশি সবাই ব্যস্ত। বাট মানে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যদি আপনাদের আর কোথাও কোনো কিছু বাকি থেকে থাকে সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করব। তবে আমার প্রথম স্ট্র্যাটেজি হবে লেট আস হ্যাভ এ ভেরি কুইক রিভিউ, অ্যান্ড I think all of you are very matured and well known about total financial activities of the world as well as your academic side. So in that case, receiving this concept will not be very tough for you. So it will be very easy, but first of all আমরা কনসেপ্ট গুলো নিব, দেন আমরা কিছু প্র্যাকটিস দেখব, দেন আমরা প্রিভিয়াস ইয়ারের কয়েকটা ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। সো যদি আমরা প্রিভিয়াস ইয়ারের 5-6টা কোশ্চেন আমরা সলভ করে ফেলতে পারি, বা যে সময় দিতে পারবেন আরো বেশি করে যদি করতে পারি, ক্লাসে তো আর অত সম্ভব না, তাহলে দেখবেন যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পাস করা কোনো বিষয় না, বা কোয়ালিফাই করা কোনো বিষয় না। সো আমরা চ্যাপ্টার 5 প্রথম চ্যাপ্টারে যাই। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি প্রিলিমিনারি নাম থেকে আমরা বুঝতে পারি। আমি আবারও বলছি, এখানে সব অ্যাঙ্গেল থেকে, সমস্ত ডাইমেনশন থেকে স্টুডেন্টস আসেন। যদি কোথাও কোনো জায়গায় কনফিউশন বা আপনার মনে হয় আরো বেশি কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়া দরকার, ডোন্ট হেজিটেট, প্লিজ জাস্ট টক। আমি বারবার যেটা বলি, only listening is not the solution of everything. You have to talk with your teachers, you have to talk with your coordinators, you have to talk with your own self. অর্থাৎ নিজের সাথে নিজে কথা বলতে হবে, নিজের সঙ্গে নিজের ব্রেনটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। দেন ইউ উইল বি এ কম্পিটেন্ট অ্যান্ড ফুল ফ্লেজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কোয়ালিফাই করার পরে গিয়েও এই বিষয়গুলো আপনাকে তখন হেল্প করবে না, আনটিল অ্যান্ড আনলেস ইউ গিভ টাইম টু ইয়োরসেলফ। ঠিক আছে? সো লেট আস থিঙ্ক অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা যেটা বলেছিলাম, এখানকার প্রধান কনসেপ্ট হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্সিয়াল থিংস। মানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের প্রথম এরিয়া অফ ওয়ার্কিং থাকে কোথায়? Our area of working is organizations. So first of all, কোয়ালিফাই করার পরে সমস্ত স্টুডেন্টরা তাদের ক্যারিয়ারটা শুরু করে আইদার হেড অফ ফাইন্যান্স, অথবা ফাইন্যান্সের সেকেন্ড ম্যান, অর কোম্পানি সেক্রেটারি, অর হেড অফ আইসিসি, অর ফাইন্যান্স ম্যানেজার, whatever be the name, but the activities will be finance and finance related activities. So no doubt about it that our core subject and core area is financial management and financial thinking. So in that case, financial management এর প্রথম পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি। দেখবেন খুব অল্প বয়সে, খুব শুরু থেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরই খুব হাই স্যালারিড এমপ্লয়ি হিসেবে একদম শুরুর চাকরিটা জয়েন করা যায়। বাট কিভাবে, কেন তাদেরকে এত ভ্যালুটা দেওয়া হয়? কেন? বাংলাদেশে এমন কোনো প্রফেশন নাই যারা কোয়ালিফাই করার সঙ্গে সঙ্গে পরের মাস থেকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি, সাথে গাড়ি এবং ড্রাইভার সহ ফুল ফ্লেজ গাড়ি দিয়ে রাখবে ফুল টাইম। এমন চাকরি বাংলাদেশে দ্বিতীয়টা নাই, এক্সেপ্ট বিং কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যদি আর কেউ থেকে থাকেন আমার থিঙ্কিং এর সঙ্গে কনফ্লিক্ট করছে, ইউ ক্যান টক উইথ মি।
সো আমি বলবো বাংলাদেশে ওয়ান অ্যান্ড ওনলি প্রফেশন দ্য চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশন, যেটাতে কোয়ালিফাই করলে ইউ ক্যান গেট ইমিডিয়েটলি উইথ 1 and 5 or 2 according to your capacity, as well as with the car, with the driver, with full-time fuel facilities. So this is the right path you have chosen, but the fact is you have to be qualified within your target time. So let us start. The first point is strategy. So financial management পড়তে গিয়ে strategy কেন আসলো, how the strategy is related to the financial management, that is important. So first of all, strategy definitely will be business strategy. It is not the strategy to win the race in a car racing game. This is definitely related to business and business activities. So আমরা যদি বলি in business, the strategy can be long term and short term also. For long term, we can say it is at least 12 months, and for short term, definitely it should be below 12-month strategy. It can be 3 months, it can be 1 month, it can be 6 months, or with various fractions. But the strategy for business is ultimately to achieve the organizational goal. And you know, the organizational goal of financial activities definitely will be such objective which will create financial benefits or financial results. Say our 2 years or 5 years strategy is to get a higher increment in our earnings. Say we have a target of 100 crore in first year, 120 crore of net profit in second year. This is all are the target or all are the objectives or goal. So to achieve this goal, you have to exercise the financial strategy. So very a small strategy can be part of financial management also, and we will find out that type of strategies, and we'll find out the tools, technique, and tactics, so that we can get our desired result using this tactics and strategy. So for implementation of financial strategy, definitely you have many small financial, then mathematical, statistical tools. Do you have any idea about the statistics? অনেকেই আছেন এখানে হয়তো statistics পড়েছেন. Have any idea about the strategy, basic statistics? আছে কারো বেসিক স্ট্যাটিস্টিক্স পড়েছেন এরকম? অনার্সে অনেকেরই থাকার কথা, ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স থাকে। So as part of financial strategy, it can be divided into 4 parts. First of all, investment decision. So what is investment decision? Always I can get some conflicting results from various students about the investment decision and financing decision. Investment decision is like, always remember that investment decision is the investment in different assets of the organization, so that you can get ultimate your organization's output using that assets. It can be plant, machineries, project, working capital, etc. But definitely you will have a apparent and visible project. So whenever you invest some money in visible project, it will be investment decision. Then the second one, financing decision. What is that? Financing decision is actually how to finance that investment function. অর্থাৎ যদি বাংলায় বলি যে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়েছেন, একটা নিউ প্রজেক্ট হাতে নিয়েছেন, you have decided to invest some money in particular project, but you have no money. But how you will find out that source of money, that is the financing decision. So financing decision is very important because it will create the cost. So যত efficiently আপনি financing
অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, তত আপনার প্রজেক্টের কস্ট কম হবে। In that case, your return on investment will be higher. So, the investment decision always look for higher return for capital gain or like shareholder value. But ultimately, this is the result of joint effort from investment decision as well as financing decision. So, আমরা বাংলায় গ্রামে একটা কথা বলি বা মফস্বলে কথা বলতে দেখা যায় যে আপনি যদি মানে কেনার সময় লাভ করতে না পারেন তাহলে আপনি সেলস এর সময় লাভ করতে পারবেন না। মানে কি? তার মানে হচ্ছে আপনি যখন ফাইন্যান্সিং করবেন, অর্থাৎ কোথাও বড় করবেন বা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করবেন, ইন দ্যাট কেস আপনার কস্ট যদি লো না হয় সেখানে আপনাকে বেনিফিটটা দিবে না। সো ইনভেস্টমেন্ট করে যে রিটার্নটা পাবেন সেই রিটার্ন থেকেই তো কস্টটা মাইনাস করতে হবে টু ফাইন্ড আউট দ্য নেট প্রফিট। ইন দ্যাট কেস আপনাকে ফাইন্যান্সিং এই একটা এফিশিয়েন্ট ফাইন্যান্সিং ডিসিশন নিতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেন ডিভিডেন্ড ডিসিশন, আমরা সবাই জানি ডিভিডেন্ড ডিসিশনটা কিন্তু কেন এটা ইম্পর্টেন্ট। ডিভিডেন্ড ডিসিশনটা এই কারণে ইম্পর্টেন্ট যে as part of the financing decision, you're one of the tool to collect the money from the mass people or shareholders or investors is the motivation of dividend. So the person who is giving money to you for business, their motivation is only getting dividend, or sometimes it can have a capital gain in different model, but primarily dividend decision is one of the important decision for organization to keep sustained financial supply in the organization. Okay, so দেখবেন বাংলাদেশে কিন্তু যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন অনেকেরই হয়তো এখানে থাকতে পারে বিও অ্যাকাউন্ট, বাট দেখবেন যে মোস্ট অফ দ্য পিপল দে ডোন্ট বদার অ্যাবাউট দ্য ডিভিডেন্ড ডিসিশন because the mass investors always seek for a small capital gain and they depend very on a particular small gain rather than to have a dividend gain at the end of the year. So it is very important to have a dividend decision from the part of management, how you will keep pace with your expectation of the shareholder. In developed country, ইনভেস্টররা খুবই সেন্সিটিভ। তারা যদি কোনো কারণে এক্সপেক্টেড ডিভিডেন্ড থেকে ডিভিডেন্ড কম পায়, দে উইল সুইচ ফ্রম দ্য কোম্পানি এবং ইনভেস্টমেন্ট উঠিয়ে নিয়ে ফেলবে। সো এই কারণে ডিভিডেন্ড ডিসিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম গ্লোবাল অ্যাসপেক্ট। বাংলাদেশ মার্কেটে, বাংলাদেশ প্রেক্ষাপটে ডেফিনেটলি ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট অ্যাপারেন্টলি ইনভেস্টরদের মধ্যে আমরা যেটা বলি যে আনএডুকেটেড অর আমরা বাংলাদেশের যেটা বলি যে investors are not so well equipped from the part of the decision making tool. So in that case, dividend decision is not so important for the small investors, but it is definitely very important for corporate investors. Then the another part of financial management and very important part is risk management decision. So apato drishtite mone hocche risk management decision means something you have to take risk and to have gain, but from practical part be very thoughtful about the risk management. এমনও হয় যে শুধু একটা রিস্কি ইনভেস্টর অনলি ওয়ান সিঙ্গেল ডিসিশনের কারণে একটা কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, only একটা risk assessment এ ভুল হওয়ার কারণে। So risk management is such an important part যেটা আপনার টোটাল কোম্পানি, টোটাল প্রজেক্ট or টোটাল গ্রুপ অফ কোম্পানিকেই চেঞ্জ করে ফেলতে পারে। যেমন বাংলাদেশের রিসেন্ট এক্সাম্পল অটোবি যারা নাম শুনেছেন, অটোবি ইজ ওয়ান অফ দ্য লিডিং অর্গানাইজেশন। জানি না এখানে অটোবির কেউ আছে কিনা, বাট অটোবি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট furniture provider in Bangladesh, having very good brand value, but ultimately on single project investment in power plant, they have total destroyed their group of industry. So this is very important কারণ তাদের প্রবলেমটা ছিল they are very much well equipped about their current business in furniture, but they were not capable about the power plant business, but they took the decisions to get the risks, but ultimately with high risk they got failure এবং they lost their huge capital
এবং এখন তাদের মার্কেটে খুবই খারাপ অবস্থা, প্রচুর মানে লোন নেওয়া আছে, ওভারবার্ডেন হয়ে আছে, ক্লাসিফাইড হয়ে আছে। So this is very important for the financial management part. And another important, any question from this part, the financial strategy or financial management core function গুলো কি কি আমরা যদি বলি, ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকতে হবে। জাস্ট 1 মিনিট, আপনারা একটু লাইন থাকেন, আমি একটা ইমার্জেন্সি কল। সরি, তো আমি যেহেতু অফিসে আছি, সো সামটাইমস আই উইল টেক সাম টাইম ফ্রম ইউ। তো আমরা যদি প্রশ্ন করি যে ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং এন্ড রিস্ক ম্যানেজমেন্ট আর দ্য কোর অ্যাক্টিভিটিস অফ ফাইন্যান্সিয়াল management, definitely we will be able to find out the total activities in these areas. Say what is the investment decision, what is financing decision, and what is dividend decision, bar risk management decision to key. So আমরা পরের একটা কনসেপ্টে চলে যাই, সেটা হচ্ছে স্টক হোল্ডার। সো আমরা জানি বিজনেস অর্গানাইজেশনে স্টক হোল্ডার বলতে আমরা কি বুঝি? কারো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন? ভলান্টারি পার্টিসিপেট করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্টেক হোল্ডার অ্যান্ড স্টক হোল্ডার? কেউ বলতে পারবেন? শুনতে পাচ্ছেন আমাকে? সো স্টক হোল্ডার মানে কি? শেয়ার হোল্ডার মানে কি? শেয়ার হোল্ডার যারা আসলে কোম্পানির শেয়ারের মালিক। স্টেক হোল্ডার হচ্ছে যে ইউজার অফ অর সামথিং লাইক। সো শেয়ার হোল্ডার বলতে আমরা যেটা বুঝাই শেয়ার অর স্টক হোল্ডার, তাই তো? শেয়ার হোল্ডারকে বুঝি যারা কোম্পানির মালিক,
সে একটা শেয়ারের হোল্ডার, একটা শেয়ারের মালিক হলেও তাকে আমরা শেয়ার হোল্ডার বলি। বাট স্টক হোল্ডার বলি কখন? স্টক আর শেয়ারের মধ্যে পার্থক্যটা কি তাহলে? আমরা বলছি যে স্টক হোল্ডার অর শেয়ার হোল্ডার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টক অ্যান্ড শেয়ার? একটা মিনিমাম লট যখন হোল্ড করা হয়, সে 5টাতে যদি একটা লট করা হয়, তাহলে একটা লটের মালিক যদি হয় তাহলে আমরা ওটাকে বলি একটা স্টক। তো শেয়ার হোল্ডার এবং স্টক হোল্ডার আলটিমেটলি এই জন্যই সেম। হ্যাঁ, সো সব থেকে লোয়েস্ট ইউনিট অফ ক্যাপিটাল হচ্ছে শেয়ার, এবং সেই 5টা শেয়ার বা 10টা শেয়ারের একটা লট মিলে হয় একটা স্টক। এই জন্য আমরা শেয়ার হোল্ডার বা স্টক হোল্ডারকে সেম বলি। সো দে হ্যাভ ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল রিলেশন উইথ দ্য কোম্পানি। বাট স্টেক হোল্ডার মানে হচ্ছে, স্টেক মানে আমরা যেটা বুঝি, স্টেক বলতে বুঝি দ্য পারসন হ্যাভ এনি কাইন্ড অফ রিলেশনশিপ উইথ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ সে যদি একজন সোশ্যাল ওয়ার্কার হয়, তাও তার একটা স্টেক আছে একটা কোম্পানিতে। অর্থাৎ একটা ব্যাংকের স্টেক হোল্ডার কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কার, একজন স্টুডেন্ট, গভর্নমেন্ট বা কোনো স্কুলের টিচার, বিকজ ওই স্কুলের টিচারেরও একটা ব্যাংকিং বা ব্যাংকিং সার্ভিস নেওয়ার রাইট আছে। সেই জন্য আমরা বলি যে অল কাইন্ড অফ ইউজার্স অফ সার্ভিসেস অর ইনফরমেশন or financial benefits from the company, all are called the stakeholder. But the stockholders are only having the ownership of share capital, either it is in the form of stock or in the form of shares. বোঝা গেছে? এখানে কারো কনফিউশন আছে? এটা কনফিউশন থাকার কথা নয়, কারণ এটা পুরনো জিনিস, ফার্স্ট লেভেলে সবাই শিখে এসছেন এটা। আমরা বলছি যে স্টেক হোল্ডার আর স্টক হোল্ডারের অবজেক্টিভটা কি? হ্যাঁ, অবজেক্টিভটা হচ্ছে অ্যাপারেন্টলি অর প্রাইমারিলি shareholders objective is the wealth maximization. That means they always find for their financial benefit. The amount they have invested is very important for them, and they will definitely want to have some dividend or capital gain or other financial form like dividend in kind, or sometimes other form of benefits from their board. Like একজন শেয়ার হোল্ডার যদি বোর্ড মেম্বার হয়, তাহলে তারও কিছু আদার বেনিফিট আছে। যে একজন শেয়ার হোল্ডার যদি কোম্পানির চেয়ারম্যান হয়, তারও জন্য ডিফারেন্ট কিছু বেনিফিট আছে। তো শেয়ার হোল্ডার্স অলওয়েজ সিক ফর ফাইন্যান্সিয়াল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো ফাইন্যান্সিয়াল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে কখন? যখন কোম্পানি পার্টিকুলার ইয়ারে প্রফিট হবে, only then they will get the financial benefit. যদি লস হয় তাহলে they will lose their financial benefit এবং তাদের ইনভেস্টমেন্ট আস্তে আস্তে ডিটেরিয়েট করতে থাকবে। বাট স্টক হোল্ডার, স্টেক হোল্ডারের ইন্টারেস্টটা হচ্ছে they always find the better performance in the form of services they are getting from the company. সে আমরা বলছি যে আজকে সিএসআর অ্যাক্টিভিটিস ম্যান্ডেটরি করা উচিত সমস্ত কর্পোরেট হাউসগুলো। তাহলে সিএসআর অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি পড়ে? শীতের সময় সবাইকে শীত বস্ত্র প্রদান করা, ডেঙ্গুর সময় সবাইকে মশারি প্রদান করা, কিংবা আপনার রাস্তাঘাটে যে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রজেক্ট গুলো, তারপর সচেতনতামূলক যে সমস্ত প্রজেক্ট গুলো আছে কর্পোরেট হাউসের, দেন আপনার বন্যার সময় সবাইকে ত্রাণের ব্যবস্থা করা। তো মাস পিপল অলওয়েজ এক্সপেক্ট better performance so that they can indirect benefit from the company. So this is the significant difference from the stakeholder and a stockholder. এখন প্রশ্ন হচ্ছে the third concept, conflict of interest. কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে শেয়ার হোল্ডার আলটিমেটলি দ্য ওনার অফ দ্য কোম্পানি, অ্যান্ড shareholders run the company by using management.
অর্থাৎ ম্যানেজমেন্টকে স্যালারি পার্সন হিসেবে নিয়ে তাদেরকে দিয়েই কোম্পানি চালানো হয়। ইন দ্যাট কেস ডেফিনেটলি দুটো গ্রুপ অফ পিপল who is a shareholder and the another are the management. So it is generally expected that management will always work in favor of the company as well as in favor of the shareholders. But being human being, definitely there will have some different motive also. Management will always try to find their maximum own benefit. It is human tendency. Like যদি ম্যানেজমেন্টের কোনো পার্টিকুলার টার্গেট থাকে তাহলে সে অলওয়েজ চেষ্টা করবে টু মিট দ্য টার্গেট and get his or her or their own benefit, like in terms of salaries and other benefits. But in case of shareholder অলওয়েজ চেষ্টা করবে বা চাইবে ম্যানেজমেন্ট এমন ভাবে কাজ করবে সো দ্যাট দেয়ার 100% যাতে কোম্পানিতে দেয় এবং ম্যানেজমেন্টের কাছ থেকে ম্যাক্সিমাম পসিবল বেনিফিটটা যাতে শেয়ারহোল্ডারদের কাছে আসে। ঠিক আছে, সো এখানে দুটো গ্রুপের মধ্যে একটা কনফ্লিক্ট থাকে। একটা গ্রুপ চিন্তা করে আমি মিনিমাম পারফরমেন্সটা দেখিয়ে আই উইল গেট মাই ফাইন্যান্সিয়াল বেনিফিট, which is management, and the other group always think about the maximum benefit to be taken from the management or using the management talent. They always say, I'm giving you salary, so why not you work for the company with your 100% devotion? Okay, so in that case, always this conflict can have some severe negative impact in the organization, or sometimes it can have a very bad impact like bankruptcy. এটা হতে পারে এবং পৃথিবীতে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কান্ট্রিতে there are so many examples like this because of this conflict of interest between owner and agent. অর্থাৎ এজেন্ট ইজ ম্যানেজমেন্ট, ওনার মানে শেয়ার হোল্ডার। এটাকে আমরা এই জন্য বলি দিস ইজ কল্ড এজেন্সি কনফ্লিক্ট বা স্টিওয়ার্ডশিপ কনফ্লিক্ট অর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। সো এখানে শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের সব থেকে বড় কনফ্লিক্ট হতে পারে ম্যানেজমেন্ট। আবার অল্টারনেটিভলি management talent can be used properly. Management can be the main reason for maximizing the shareholders' wealth. That's why this asset, the human asset, which is the management, আমরা এই জন্য বলি যে man makes the organization. So management makes the organization. আর এই ম্যানেজমেন্ট বা ম্যানকে যখন প্রপারলি ইউটিলাইজ করতে হয় তখন আমাদেরকে কনফ্লিক্ট রেজুলেশন প্রসেসে যেতে হয়, অর্থাৎ কিভাবে আমরা কনফ্লিক্টটাকে রিডিউস করে নিয়ার টু জিরো লেভেল আনতে পারি, এবং তার একমাত্র টুল হচ্ছে ইউজিং দ্য প্রপার কর্পোরেট গভর্নেন্স। আপনারা কি বুঝতে পেরেছেন আমার এই ডিসকাশনটা? সো আমরা যদি বলি হোয়াট ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হোয়াট ইজ এজেন্সি প্রবলেম, হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, বলতে পারবো? সবাই পড়ে এসছে কিন্তু ফার্স্ট লেভেলে, অর্থাৎ এর আগের কোর্সে সবাই এই লেভেলগুলো পাস করে এসছেন, সেগুলোকে আবার একটু মনে করিয়ে দেওয়া। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমরা খুব কুইকলি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। দেন আমরা যেটা বলছি, এই যে কনফ্লিক্ট এবং অবজেক্টিভের যে ডাইমেনশন, অর্থাৎ টু ওয়ে ডাইমেনশন, এই ডাইমেনশনটার কারণে যে কনফ্লিক্টটা হয়, এই কনফ্লিক্টের কারণে সমস্ত ইন্ডিকেটর গুলো ইম্প্যাক্টেড হয় ইন অর্গানাইজেশন, এবং এই ওভাররিডিং অবজেক্টিভটাকে মিনিমাইজ করে যখন আমরা প্যারালাল অবজেক্টিভ করতে পারবো, দেন আওয়ার রিটার্ন উইল বি দ্য ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? কখনো কখনো দেখা যায় কিছু কিছু অর্গানাইজেশন একই ক্যাপাসিটি, একই স্ট্রাকচার, একই ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে এক গ্রুপ অফ ম্যানেজমেন্ট হয়তো 10% রিটার্ন দিয়ে গেছে অর্গানাইজেশনে, ঠিক একই ইনফ্রাস্ট্রাকচার, একই ম্যানেজমেন্ট, একই নাম্বার অফ ব্রাঞ্চেস, নাম্বার অফ পিপল, নাম্বার অফ সার্ভিসেস, স্ট্যান্ডার্ড অফ সার্ভিস দিয়ে আরেক গ্রুপ অফ ম্যানেজমেন্ট সেটাকে হয়তো 60%, 70% রিটার্ন দিয়ে যাচ্ছে। ওয়াই? বিকজ অফ দিস
objective and overriding this objective. Okay, so এখানে most important part হচ্ছে return. তো যেটা বলছিলাম যে রিটার্নের দিক দিয়ে শেয়ার হোল্ডার অলওয়েজ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ। এখন ম্যাক্সিমাইজ বলতে কি বোঝায়? ইজ দেয়ার এনি বেঞ্চমার্ক ফর ম্যাক্সিমাইজেশন? সে আমি 20% হলে আমি বলবো দিস ইজ ম্যাক্সিমাম, ওর আরেকজন বলবে সে 50% হলে আমি বলবো ম্যানেজ ম্যাক্সিমাম, আর আরেকজন বলছে না আমি 10% রিটার্ন পাইলে আমি খুশি। So this is very important because shareholders don't have limited expectation. That always they have unlimited expectation from the company or their investment. And the another important part is risk, যেটা আমরা already বলেছি যে investment or financing decision এর ক্ষেত্রে সবসময় risk return এর most important part এবং correlated with the total project decision. Okay, তো আমরা এই শেয়ার হোল্ডারদের সিঙ্গেল অবজেক্টিভ এবং স্টেক হোল্ডারদের মাল্টিপল অবজেক্টিভ আর ম্যানেজমেন্টের ওন অবজেক্টিভ, এই তিনটা জিনিস কিন্তু সবসময় স্ক্যাটার্ড হয়েতেই চলতে থাকে। যদি কখনো ম্যানেজমেন্টে কোনো সমস্যা থাকে, এই তিনটা অবজেক্টিভ, তিনটা গ্রুপের অবজেক্টিভ তিন দিকে ডাইভার্সিফাইড থাকে। আর যদি এটা ডাইভার্সিফাইড থাকে, সেই কোম্পানির রিটার্ন will be much more less than the company who is a parallel objective of shareholder, stakeholder and management. So আমরা এটা ডেফিনেটলি বুঝতে পেরেছি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে প্রফিট স্যাটিসফাইসিং অর অনলি আমরা যদি বলি স্যাটিসফাইসিং। এটা আপনারা আগের কোর্সে পড়েছেন, কেউ একজন শেয়ার করতে পারবেন হোয়াট ইজ প্রফিট স্যাটিসফাইসিং? এনিওয়ান কথা বলবেন কিন্তু, না হলে যেটা বলছিলাম যে অলওয়েজ উই শুড হ্যাভ টু ওয়ে কমিউনিকেশনস বিটুইন ইউ এন্ড মি। এটা যতটুকু মনে হ্যালো স্যার আমি বাইরে আছি, এটা যতটুকু মনে পড়ছে বাউমেল সম্ভবত এটার প্রবক্তা। প্রফিট স্যাটিসফাইসিং বলতে আমি একটা লেভেলের থেকে এতটুকু প্রফিট অ্যান্টিসিপেট করি, বেশি আর আমি স্যাটিসফাইড। অর্থাৎ ম্যানেজমেন্টের কিছু যারা ম্যানেজমেন্ট বা ম্যানেজার থাকে তাদের একটা টার্গেট থাকে যে আমি হ্যালো আপনার লাইনটা খুব কনফ্লিক্ট করছে উইথ ইওর কানেকশন, সো আমি একটু আমি কথা বাইরে তো ইটস ওকে, আমি আপনাকে সাপ্লিমেন্ট করি। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। দ্য প্রেজেন্টেশন ইজ লাইক দিস। স্যাটিসফাইসিং শব্দের অর্থটা কি? মেকিং হ্যাপি। অর্থাৎ ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনারাই একসময় কোয়ালিফাই করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন, আপনারাই একসময় ম্যানেজমেন্ট হবেন। আমরা যেমন এখন ম্যানেজমেন্টের পক্ষে কাজ করছি। সো ম্যানেজমেন্টে যারা থাকে তারা অলওয়েজ চেষ্টা করে টু মেক হ্যাপি আদার্স। সেই আদার্স কারা? আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ার শেয়ার হোল্ডার্স। তো আমি যদি শেয়ার হোল্ডার্সকে হ্যাপি করতে পারি, অর্থাৎ তাদেরকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আই উইল গেট মাই কমিটেড রিটার্ন। অর্থাৎ বছরের শুরুতে আমাকে যখন বাজেট দিবে বোর্ড বা মালিক পক্ষ বা শেয়ার হোল্ডার, বোর্ড তো হচ্ছে শেয়ার হোল্ডারদের এক রিপ্রেজেন্টেটিভ, রাইট? তো তখন আমাকে বলে দিবে যে সিএফও সাহেব বা ম্যানেজিং ডিরেক্টর সাহেব, আপনাদের টার্গেট হচ্ছে এবছর 12% রিটার্ন দেওয়া। সো 12% রিটার্ন যদি দিতে পারেন, আমি আপনাকে প্রমোশন দিব, আপনাকে ইনক্রিমেন্ট দিব, আমি আপনাকে আগে আপনি প্রিমিয়ার গাড়ি চালাতেন, আপনাকে এখন জিপ গাড়ি কিনে দিব, এসইউভি কিনে দিব। এই যে আমাদের পার্সোনাল যে ইস্যুগুলা থাকে, অর্থাৎ স্যালারি, বেনিফিটস এন্ড আদার ইস্যুগুলো থাকে, 2-5টা ফরেন ট্যুর দিয়ে দিব আপনাকে। সো যখন আমাদেরকে এই বিষয়গুলো বলে এবং প্র্যাকটিক্যালি আমরা গিয়ে যদি দেখি যে এই বছর পার্টিকুলার রিজনে আমরা বিজনেস করতে পেরেছি সে 30% বিজনেস করতে পেরেছি, 30% বিজনেস করতে পেরেছি মানে হচ্ছে প্রফিট গতবারের থেকে এবছর আমরা 30% হায়ার করতে পেরেছি। ইন দ্যাট কেস আমাদের মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা ছিল ওই যে বছরের শুরুতে 12% রিটার্ন দিলে মাই শেয়ার হোল্ডার্স উইল বি ভেরি হ্যাপি। সো ইন দ্যাট কেস মাই টার্গেট ইজ জাস্ট প্রফিট স্যাটিসফাইং। I will show 12% increment
and by window dressing I will just defer rest of the profit in the next year, বিকজ নেক্সট ইয়ারে আমার যে টার্গেট থাকবে তা অলরেডি আমি মিট আপ করে ফেলতে পারবো এই ডাইভার্সিফাই বা ডাইভার্ট করে দেওয়ার ফলে। এখন কথা হচ্ছে, ইজ ইট ইথিক্যাল অর আনইথিক্যাল? ডেফিনেটলি ইট ইজ আনইথিক্যাল ফাইন্যান্সিয়াল প্র্যাকটিসেস, বাট ম্যানেজমেন্ট অলওয়েজ ডু in such a way so that it cannot conflict with the legal activities or cannot conflict with the law of land. এই জন্য প্রফিট বা স্যাটিসফাইসিং হচ্ছে একটা ম্যানেজমেন্ট টুল, যে টুলটা ইউজ করে ম্যানেজমেন্ট অলওয়েজ মেক হ্যাপি টু দেয়ার শেয়ার হোল্ডার্স। তো এই জন্য আমরা যেটা বলি যে আমরা এটা একটা কনসেপ্ট, but financial management or corporate governance never support is fully, because এই ক্ষেত্রে উইন্ডো ড্রেসিং এর প্রশ্ন আসবে, এই ক্ষেত্রে sometimes management of the ill motive নিয়ে somewhere they will say violate the local reporting laws or something like this. So definitely it is not expected that management will always do this, but being shareholder you have to be very careful about the satisfying. Alternatively, management যাতে কোম্পানির জন্য 100% তাদের এফর্টটা দেয় সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ তারা যাতে প্রফিট স্যাটিসফাইং মডেলটা ফলো না করে তাদেরকে সেভাবে মোটিভেটেড রাখতে হবে। ওকে, সো আপনি যখন কোয়ালিফাই করবেন, বাজেট টার্গেট রেডি করবেন, এগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি বাজেটটা এমন ভাবে তৈরি করব সেটা যাতে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সাথে খুব বেশি কনফ্লিক্ট না করে, আবার খুব বেশি ডেভিয়েট না করে, অর্থাৎ টার্গেটটা খুব বেশি লো না হয়, খুব বেশি হাই না হয়, তাহলে কিন্তু প্রফিট স্যাটিসফাইং এর সেই সুযোগটা বা ইল মোটিভটা তৈরি হয়ে যেতে পারে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো এটা আমরা শিখেছি। আমি যেটা অলরেডি বলেছিলাম যে এজেন্সি থিওরি অর এজেন্সি কনফ্লিক্ট, এই এজেন্সি কনফ্লিক্ট এটার কস্টটা কি, এই এজেন্সি কস্টটা কি বলতে পারবেন কেউ? যে এজেন্সি কনফ্লিক্ট যেটা আমরা বুঝলাম যে শেয়ার হোল্ডার ইজ দ্য ওনার and management is the hiring person from by the shareholder, and there is a conflict between their objectives and motive in between these two group of people, and that is called the agency conflict. Again, what are the cost of this agency conflict? Ultimately, the cost of this agency conflict is the আমি বলবো যে not getting the maximum return from the management. So you are not getting the 100% or maximum আমরা যেটা বলি যে ম্যাক্সিমাম বলতে যেটা বুঝি under given circumstances and under given management capacity what should be the highest return from the company. So agency conflict যদি থাকে, you will not get the highest return from the management as per their capability. হয়তো ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি আছে, বাট ইফ দের ইজ এজেন্সি কনফ্লিক্ট, ম্যানেজমেন্ট সেই ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিটা দিয়ে কাজ করবে না যদি কনফ্লিক্ট থাকে। সো দ্য কনফ্লিক্ট অফ এজেন্সি থিওরি বা দ্য কস্ট অফ এজেন্সি কনফ্লিক্ট ইজ নট গেটিং দ্য ম্যাক্সিমাম রিটার্ন ফ্রম দ্য ক্যাপেবল ম্যানেজমেন্ট। Got my point, না? ওকে, এখন আসি, আমরা এতক্ষণ শিখে আসছিলাম যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের the most important and common or the well said primary objective is the wealth maximization objective. So কার wealth maximize করবে? The wealth maximization of shareholders, the maximization of their investment in the company. But the question is wealth maximization always the primary objective? এরকম প্রশ্নটা প্রায় আসে এবং এটা যে কোনো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা কমন কোশ্চেন থাকে যে আপনার উপর জাজমেন্টটা ছেড়ে দেওয়া হয়। আপনি কি মনে করেন? কে বলতে পারবে? আপনাদের কি মনে হয় যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কি প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রাইমারি অবজেক্টিভ হওয়া উচিত? এনিওয়ান? কথা বলবেন, কথা বলতে হবে, কথা না বললে হবে না। স্যার মাঝে মধ্যে স্যার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা
মানে নাও হইতে পারে, সেটা ইথিক্যাল বা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা ইয়ার কারণে হয়তোবা ওয়েলথ যে ম্যাক্সিমাইজেশন যেটা সেটাতে না করে হয়তোবা এর চেয়ে হয়তোবা লেস রিটার্ন বা লেস অপশন অপশনটা হয়তোবা কোম্পানির ক্ষেত্রে নেওয়া প্রয়োজন হইতে পারে স্যার, ইথিক্যাল বা সোশ্যাল রেসপন্সিবিলিটি ইয়ার কারণে। Right. So, প্রফিট ম্যাক্সিমাইজেশনটাও প্রয়োজন। right. জি, প্লিজ। সো একটা সময় আমরা যদি আজকে থেকে 50 বছর আগে চিন্তা করি, অনেকেই আপনারা জানবেন, জেনে থাকবেন, আমি যেহেতু ফিজিক্যালি অনেককে দেখতে পাচ্ছি না বা কাউকে দেখতে পাচ্ছি না, সো আই ডোন্ট হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স অর ইউর এজ, বাট আমি জাস্ট এটুকু বলবো, থিঙ্ক অ্যাবাউট 50 ইয়ার্স ব্যাক। তখন হয়তো আমিও ছিলাম না, বাট উই লার্ন অ্যাবাউট সাম স্টাডি যে একটা সময় বাংলাদেশে ছিল পরিবারতান্ত্রিক ব্যবসা। হ্যাঁ, পরিবারতান্ত্রিক ব্যবসা, মালিকানা, বোর্ডের ডিরেক্টরশিপ, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর একই পরিবার থেকে, বাপে চেয়ারম্যান, মেয়ে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, বা মেয়ে চেয়ারম্যান, বাপে ম্যানেজিং ডিরেক্টর, এরকম পুরো পরিবারের মধ্যেই এক একটা গ্রুপের যে কোম্পানিগুলো ছিল, সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। এবং আস্তে আস্তে এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী ছিল। এবং আস্তে আস্তে কিন্তু ওই সময়টার কনসেপ্টটা কি ছিল, যে কোম্পানি পরিবারতান্ত্রিক, কোম্পানির যা কিছু হবে সবই তার মালিক পক্ষ তথা পরিবার কেই দিতে হবে, আর কোথাও কিছু হবে না। বাট কনসেপ্ট হ্যাজ বিন চেঞ্জ সিগনিফিক্যান্টলি। আজকে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের মতো ব্যাংক বছরে শুধু সিএসআরই করে 100 থেকে 150 কোটি টাকা। সিএসআর পর্যন্ত না, সিএসআর মানে হচ্ছে গরিব মেধাবী পিপলদেরকে হেল্প করা, রাস্তাঘাটে সৌন্দর্য বর্ধন, যেটা আমি এর আগেও বললাম, আপনারা সবাই বুঝেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো এটা একটা এক্সাম্পল যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে এরকম একটা প্রতিষ্ঠান যারা কিনা শুধুমাত্র সিএসআর, এরকম অনেক প্রতিষ্ঠান সবাই করে, কম বেশি 10 কোটি, 20 কোটি, 25 কোটি, 50 কোটি কিন্তু খরচ করে। বাট ডাচ বাংলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিএসআর কন্ট্রিবিউটর ইন বাংলাদেশ। তো এটা এরকম পৃথিবীতে সমস্ত কান্ট্রিতে কিন্তু বড় বড় কর্পোরেট গুলোর সবারই কিন্তু এই সিএসআর গুলো করতে হয়, বা সেই ট্রেন্ড, সেই কালচার, সেই ল গুলো চলে আসছে ওয়ান অ্যান্ড অনলি বিকজ আজকে টাটা কোম্পানির মতো কোম্পানি যারা কিনা একটা শহরকে দখল করে আছে শুধু, মানে বা তাদের বিজনেসের জন্য একটা শহর তারা নিজে তৈরি করেছে, নিজে এরিয়াতে তৈরি করেছে, তাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এনভায়রনমেন্ট অর্থাৎ এয়ার পলিউশন হচ্ছে, বা যার ব্যবসা তার জন্য ওয়াটার পলিউশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এটা আমরা সবাই বুঝি। তো সেই কনসেপ্ট থেকে কোম্পানির মালিক শুধু কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোভাইডার বা শেয়ার হোল্ডার কিন্তু শুধু মালিক না, কোম্পানির মালিক সবাই। সো এখন কিন্তু বিজনেস বা কনসেপ্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু ওই কনসেপ্ট থেকে সরে এসছে। এখন বলছে না, প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে টু প্রোটেক্ট দ্য সোসাইটি, অ্যান্ড দেন সেকেন্ডারি অবজেক্ট হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো দিস ইজ অল অ্যাবাউট, আমরা যদি এরকম প্রশ্ন আসে আমরা এটা বলবো যে অ্যাকর্ডিং টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি উই নো দ্য primary objective of financial management is the wealth maximization as like business or corporate houses. But the question is that what should be the primary objective in the society in which business organization are doing their business. So সেক্ষেত্রে stakeholders are মেজর পার্ট অফ দ্য সোসাইটি যেখানে বিজনেস করছে। সো একজন কাস্টমার যদি বিজনেস থেকে কিছু না কিনতো তাহলে তার বিজনেস চলতো না। সো একজন কাস্টমারও সে কিন্তু স্টেক হোল্ডার। সো ইন দ্যাট কেস স্টেক হোল্ডার্স ইন্টারেস্ট মিট করাটাই হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। দ্যাট শুড বি দ্য প্রাইমারি অবজেক্টিভ। আগে সোসাইটি, আগে স্টেক হোল্ডার্স, দেন স্টক হোল্ডার্স। সো ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি আমাদের খুব বেশি কনসেপচুয়াল কিছু নাই, আমি খুব সংক্ষেপে এটা ডিসকাশন করে শেষ করলাম। আমরা এখন চ্যাপ্টার 2 তে চলে যাব। যদি কারো কোনো কোশ্চেন না থাকে।
Any question? চ্যাপ্টার 2 তে এখান থেকেই মূলত আমাদের ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস গুলো শুরু হবে। এটা গরম করে আসে। সো আমরা অনেকেই এইগুলোর সঙ্গে আগের থেকে পরিচিত, এই জন্য আমরা কনসেপচুয়াল পার্ট থেকে আমরা ম্যাথমেটিক্যাল পার্টেও যাব। আমার প্রথম একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের উপর যে কেউ কখনো মুখস্থ করবেন না। মুখস্থ করবেন না, কারণ মানে আমার ব্যর্থতা বলি, আমি কখনো, আপনি যদি আমাকে এক পেজ পড়তে দেন, পড়ে যদি বলেন যে স্যার আপনি আবার এই সেম পেজটা লিখবেন, আমি পারবো না, সম্ভব না আমার পক্ষে লেখা। অর্থাৎ 10 লাইন বা 12 লাইন বা 15 লাইনের একটা পেজ হুবহু আমি পড়ে মুখস্থ করে আমি লিখতে পারবো না। এটা আমার মানে বলতে পারেন লিমিটেশন, আবার এটা বলতে পারেন দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্রেংথ। সো আমার রিকোয়েস্ট হচ্ছে জাস্ট থিঙ্ক, চিন্তা করবেন। মানে আমাদের ব্রেনটা ইউজ করে যদি আমরা চিন্তা করি এবং যদি মাথায় সেভাবে চিন্তা করে রাখতে পারি, দেন আওয়ার মানে ক্যাপাবিলিটি উইল বিল্ড আপ। বাট যদি মুখস্থ করেন, আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, অনেক এডুকেটেড পার্সন আছে, অনেক ভালো রেজাল্ট, বাট প্র্যাকটিক্যাল লাইফে ভালো করছে না। কেন? একটাই কারণ, যে তারা মাথার ভিতর সাজিয়ে সাজিয়ে ফর্মুলা রেখে দেয়, মাথার ভিতর সাজিয়ে সাজিয়ে মডেল রেখে দেয়। সেটা হয়তো পরীক্ষা পাশ করার জন্য সম্ভব, ভালো হবে, বাট প্র্যাকটিক্যাল লাইফে সেটা কাজে আসবে না। আপনি যখন এরকম ডিসিশন মেকিং পর্যায়ে বসবেন বা ডিসিশন মেকিং চেয়ারে বসবেন, ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউজ ইউর ব্রেন, এবং দিস ফাইন্যান্সিয়াল টুলস উইল হেল্প ইউ টু টেক এফিশিয়েন্ট ডিসিশন, আদারওয়াইজ নট। সো এটা খুব মাথায় রাখবেন যে আমরা চেষ্টা করব আমরা জাস্ট বিষয়গুলোকে ডিসকাশন করে বুঝে দেন মাথার মধ্যে এটাকে স্থায়ীভাবে রাখা। আমি যেটা বলি যে লাইফে শিখবো একবারই, বারবার শেখার কোনো টার্গেট রাখলে কিন্তু ভুল হবে। কারণ বারবার শিখতে হলে কি হয়, বারবার ভুলতে হয়। মানে বারবার শেখার যদি টার্গেট থাকে তাহলে আপনি বারবার ভুলে যাবেন, ঠিক আছে? সো একবারই শিখবেন লাইফে এবং সেটাকে একবারই ইউজ করবেন। আচ্ছা, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল মানে কি? ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল মানে হচ্ছে আমি যখন মার্কেটে ব্যবসা করি, যে কোনো এনভায়রনমেন্ট বা যে কোনো অর্থনীতি, ইকোনমি, কান্ট্রি, জোন কিংবা কোনো উপমহাদেশে যখন আমি ব্যবসা করি, বিজনেস করি, ওই বিজনেস করতে গিয়ে আমাদের অসংখ্য অসংখ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসে। সো ইনভেস্টমেন্ট অপরচুনিটিতে যদি আমি ইনভেস্টমেন্ট করি, definitely it will be part of your investment decision. But how will you make the investment decision? To take the best decision from many alternatives, you have to take the best decision by using the investment appraisal technique or tools. That's why investment appraisal is very important from the perspective of organization decision maker, as like you being CFO, যখন আপনারা CFO হবেন, MD হবেন, you will be the most important person to take the financial decision like investment. And definitely in that case, management, that is managing director or board, will take your help to take the financial decision. In that case, investment appraisal is very important for you. So এগুলো যদি আমার এখন নখদর্পণে এখন থেকে না থাকে, you will not be a good chartered accountant, you will not be a good business leader, you will not be a good dependable person for investment. So
আপনার সেই কোয়ালিটি ডেভেলপ করতে হবে এখনই, সো দ্যাট আপনি আফটার বিং কোয়ালিফাইড আপনাকে সেই ভালো প্রাইস দিয়ে আপনাকে হায়ার করে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং মনে রাখতে হবে একটা পর্যায়ে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হবে আপনার ইমেজ, আপনার ইউর ব্রেন ওয়ার্ক উইল রিকগনাইজ ইউ। আমাদের বাংলাদেশে প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হয়ে আছেন খুব অল্প বয়সে। অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন যারা কানাডাতে, যারা অস্ট্রেলিয়াতে, যারা আমেরিকাতে, যারা ইংল্যান্ডে কাজ করছে, ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর বিং ক্যাপেবল এবং আফটার বিং কোয়ালিফাইড ইউ আর টেকিং ভেরি গুড ডিসিশন ফর ইউর কোম্পানি। এবং একটা কোম্পানির একটা ডিসিশনের জন্যই দেখবেন অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল গেইন চলে আসছে। সো দিস ইজ ইউর ক্যাপাবিলিটি, দিস ইজ ইউর ক্রেডিট to the organization. So ultimately we will be appraised. So investment appraisal এর ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন পড়বে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিক, ও আমরা যেটা বলি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টুল। সো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টুলটা কেমন? সে আমি ইনভেস্টমেন্ট করতে গেলে প্রিলিমিনারি যে ক্যাশ আউটফ্লো হবে সেই ক্যাশ আউটফ্লোটা cash inflow generate করবে after certain time period. Say after 12 months it will start to generate the cash flow, or এমন হতে পারে it will create say a uniform cash flow, or sometimes it will depend on seasonal variation. It will create uneven cash flows, but ultimately you have to find out the best decision which will give you the highest return in terms of financial benefit using the time value of money. So যখন অল্টারনেটিভ বিজনেস প্রপোজালস থাকে, ইন দ্যাট কেস কিন্তু আপনাকে কম্পারিজনের জন্য আমরা বাংলায় যেটা বলি ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যাপল উইথ অ্যাপল। সো টুডেজ ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট and return after 1 year and return after 3 years will not be same. So you have to use the tool of time value of money, and for that you have to use the net present value or discounting technique. So let us see what are the alternative appraisal techniques in financial management. Say payback period method. Payback period মেথডটা কি? Payback period মেথডটা হচ্ছে, সে আমরা এটা এখনই আমরা এক্সাম্পলে চলে যাব, বাট আমি সবার জন্যই বলছি যারা কোথাও কোনো প্রশ্নে যদি কখনো কোনো কনফিউশন ক্রিয়েট হয়, ডেফিনেটলি উইল টক। অনেকেই আছেন যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসছেন, যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছেন, তাদের ক্ষেত্রে হয়তোবা ইংলিশটা খুবই ইজি হবে তাদের জন্য, বাট আদার্স আমরা যেহেতু সবাইকে নিয়েই আমাদের পথ চলতে হবে, সো যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ কথা বলবেন, এখানে লজ্জার কিছু নাই, কারণ সিএ প্রফেশনাল লেভেল, এখানে ছোট বড় নাই, এখানে মানে এক্সপেরিয়েন্সড ইনএক্সপেরিয়েন্সড নাই, এখানে সবাই সমান। হ্যাঁ, সো আমরা একসাথে ডিসকাস করেই প্রবলেমটা সলভ করব। সো পেব্যাক পিরিয়ড মেথডটা হচ্ছে the time period which will determine the length of the project, and definitely you will compare the alternatives having the lowest payback period method. Orthat, if you have 3 alternatives of investment, you will get the 3 picture. That is, your money will be back within somewhere say 2 years, somewhere 2.5 years, or somewhere 3 years to get your money back, which you have invested at the beginning of the project. In that case, which one will be more financially worthy for you? Having the lowest payback period, অর্থাৎ বাংলায় যদি বলি যে 2 বছরের মধ্যে যে রিটার্নটা আমি ফেরত পাবো, নিশ্চয়ই আমার সেই প্রজেক্টটাই ভালো হবে, কারণ আমি যদি 2 বছরের মধ্যে টাকাটা ফেরত পাই, I can use that money in another project. So in case of payback period method, you will have to consider the lowest payback period, and that will be the best project among the alternatives. আমরা একটু পরে আবার দেখবো যে payback period এর
অল্টারনেটিভ অঙ্কগুলো কিভাবে করা যায়। আচ্ছা, another comparison, these all are used for I will say comparing the alternative business proposals, I mean business project, যেখানে যেখানে আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলোকে কম্পেয়ার করার জন্য এই টুলস গুলো ইউজ করি আমরা। সে যদি বলি পেব্যাক পিরিয়ড মেথড ইউজ করে তিনটা প্রজেক্টকে কম্পেয়ার করে বেস্ট প্রজেক্টটা বের করো, তাহলে আমরা বের করব যে প্রজেক্টটা খুব কুইকলি টাকা ঘরে ফেরত আসে সেই প্রজেক্টটাই আমাদের বেস্ট প্রজেক্ট হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এটা তো আমরা সবাই জানি, অ্যাকাউন্টিং এর লোকজন, আমাদের মানে ফাউন্ডেশনটাই হচ্ছে অ্যাকাউন্টিং এ। সো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মানে যে প্রজেক্টের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা হাইয়েস্ট হবে সেই প্রজেক্টটাই আমরা ডিসিশন মেক করব ফর ইনভেস্টমেন্ট। সো হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন? আমরা বলছি অ্যানুয়াল প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অথবা সামহায়ার আমরা যদি বলি যে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট? কে বলতে পারবে? এনিওয়ান? বলতে পারবে? আচ্ছা, বুঝতে পারছেন যে এবারে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমি যখন কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করব, if the project have a single initial cash outflow at the beginning of the project and at the end of project there is no scrap value of the investment, অর্থাৎ ওই ইনভেস্টমেন্টটার প্রজেক্টটা ক্লোজ করার সময় আমার ওই প্রজেক্টটা ক্লোজ করলে কোনো স্ক্র্যাপ ভ্যালুই থাকবে না, অর্থাৎ ইনভেস্টমেন্টের কোনো ভ্যালুই থাকবে না, তাহলে স্ক্র্যাপ ভ্যালু এই যে নিচে যেটা দেওয়া আছে স্ক্র্যাপ ভ্যালু উইল বি জিরো। So ultimately average investment equals to initial investment. But এমন যদি কোনো প্রজেক্ট হয় যে প্রজেক্টে আমি শুরুতে ইনভেস্টমেন্ট করেছি এবং সেটার লাস্টে একটা ইনভেস্টমেন্ট রিটার্ন পাবো আফটার স্ক্র্যাপিং, in that case it can be or needed to be making the average. So in that case your investment, which will be the denominator for accounting rate of return, you have to divide by 2. So initial cash outflow and scrap value divided by 2. আর উপরে অ্যাকাউন্টিং প্রফিটের ক্ষেত্রে আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং অ্যানুয়াল প্রফিট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট ইজ অ্যাকচুয়ালি দ্য ইনভেস্টমেন্ট প্রফিট আফটার ট্যাক্স। সো আফটার ট্যাক্স প্রফিটটাকে আমরা যদি কনসিডার করি তাহলে এটা কি হবে, আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স যদি চিন্তা করি তাহলে এটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন হবে, তাই তো? বুঝতে পারছেন তো? খুব ভেরি ইজি। এই জন্য আমি আর আপনাদেরকে মানে বেশি সময় নিচ্ছি না, আমরা ইয়াতে চলে যাব। নেট প্রেজেন্ট ভ্যালু, এটা আমরা সবাই জানি। কেউ একজন বলতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু এন্ড নেট প্রেজেন্ট ভ্যালু? কে বলতে পারবে? স্যার প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে একটা মানে নির্দিষ্ট একটা ইয়ারের ভ্যালু আর কি, আর কয়েকটা ইয়ারের ক্যাশ ফ্লোকে আমি আজকের যদি কনভার্ট করি ওইটার অ্যাকুমুলেশনটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সবগুলো ফিউচার ক্যাশ আউটফ্লো যেগুলো আছে সেগুলো, ইনফ্লো যেগুলো আছে সেগুলোকে আমি বর্তমানে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম, বর্তমানে সেটার ভ্যালু কতটুকু হবে ডিসকাউন্টিং করে। আর নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমি ফিউচার ক্যাশ ইনফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, সেটা থেকে ইনিশিয়াল আউটফ্লোটাকে আমি বাদ দেব, সেটা হচ্ছে নেট প্রেজেন্ট। তাহলে আমি কেন ফিউচার ক্যাশ ইনফ্লো গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দেন মাইনাস করছি? কোন কারণে করছি? বিকজ অফ টাইম ভ্যালু অফ মানি, তাই তো? যে ফিউচারে যে ক্যাশ ইনফ্লো গুলো হবে সেই ক্যাশ ইনফ্লো আফটার ডিসকাউন্টিং উই আর মেকিং প্যারালাল
equivalent amount of today's money. And after that, আমরা মাইনাস করছি কোনটা, ইনিশিয়াল অ্যাট প্রেজেন্ট ক্যাশ ফ্লোকে। সো পরীক্ষার হলে ওটা খেয়াল রাখতে হবে, যদি পরীক্ষার প্রশ্ন কখনো চায় যে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু, দেন ইট উইল বি প্রেজেন্ট ভ্যালু উইদাউট ডিডাক্টিং দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আর যদি কখনো বলে নেট প্রেজেন্ট ভ্যালু, ডেফিনেটলি all present value will be netted off by initial investment, আমরা যেটা বলি initial cash outflow. So the most important part here is that net present value ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে ডিসকাউন্টিং ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং স্যার ওই ব্যাপারটা কি স্যার আরেকবার বলুন স্যার, যেটা বললেন একটু আগে শুনতে পাই না স্যার নেটওয়ার্ক। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা ফাইন। সো আমরা যেটা বলছিলাম যে যদি পরীক্ষার হলে কখনো এরকম পরীক্ষার প্রশ্নে আমাদের কয়েকটা জায়গায় লাগবে, দেখবেন আপনারা যে কোথাও কোথাও শুধু প্রেজেন্ট ভ্যালু প্রয়োজন পড়বে। তো শুধু প্রেজেন্ট ভ্যালু মানে কি, আপনাদের একজন বন্ধু বলছিলেন যে প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে একটা প্রজেক্টের, প্রজেক্ট মানে কি আমরা প্রজেক্ট তো বুঝি, এখানে তো কারো কনফিউশন থাকার কথা না। প্রজেক্ট মানে হচ্ছে আমার একটা বিজনেস অপরচুনিটি, সে আমি একটা ফ্যাক্টরি করব, সেখানে ইনিশিয়ালি আমি 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছি। তাহলে বছরের শুরুতে 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলে দিস ইজ দ্য ক্যাশ আউটফ্লো, যেটা আমরা বলি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর ক্যাশ আউটফ্লো। এবং এই ইনভেস্টমেন্ট করার সঙ্গে সঙ্গে তো আর ক্যাশ রিটার্ন আসবে না, হয়তো 12 মাস সময় লাগবে, ফ্যাক্টরি এস্টাবলিশ করতে হবে, মেশিনারি আনতে হবে, ম্যান পাওয়ার হায়ার করতে হবে, প্রোডাকশনে যেতে হবে, সেল করতে হবে, দেন আমার ক্যাশ ফ্লো জেনারেট হবে। সো এটা হয়তো 1 বছর পরে গিয়ে ক্যাশ ফ্লো শুরু হবে। So after 12 months first cash flow, then next year another cash flow, then next year another cash flow, এভাবে হয়তো 5টা বছর ক্যাশ ইনফ্লো আসতে থাকবে। তো আমি যখন বলবো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট, তখন কি হবে, তখন অল প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লোজ, অর্থাৎ এই যে 12 মাস পর থেকে 5 বছর যে ক্যাশ রিটার্ন আসতে থাকবে, এগুলোকে আমরা বলি ইনফ্লোজ। তাহলে এই ইনফ্লো গুলোকে যদি আমি ডিসকাউন্ট করি উইথ আওয়ার কস্ট অফ ক্যাপিটাল, তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট ভ্যালু। ওকে, আর প্রশ্নে যদি কখনো থাকে যে না ফাইন্ড আউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, তাহলে আমরা কি করব, নেট প্রেজেন্ট ভ্যালু করব ওই যে সমস্ত ক্যাশ আউট এই ইনফ্লোকে আমরা ডিসকাউন্ট করে যে টোটাল ভ্যালু পেয়েছি অ্যাজ অফ টুডে, সেটার সঙ্গে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে নেট করলে এই প্রজেক্ট থেকে টোটাল প্রজেক্টের রিটার্নটা পাওয়া যায়, যেটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু। বোঝা গেছে? এখন তারপর অঙ্ক করলে আরো বোঝা যাবে, থিওরিটিক্যাল যতটা না বোঝা যায়, অঙ্ক করলে আরো ভালো বোঝা যাবে। সো আমরা পরের পয়েন্টে যাই। অ্যানাদার ইম্পর্টেন্ট টুল হচ্ছে, আমরা এগুলো কি দেখছিলাম, আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন টুল অর ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টুল। সেই ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টুলের মধ্যে আমরা একটা দেখেছি পেব্যাক পিরিয়ড মেথড, আমরা দেখেছি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আমরা দেখেছি, এবার দেখবো ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু দেখেছি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এগুলো আপনারা খেয়াল করবেন, যদি সমস্ত টুলগুলোর ক্যারেক্টার গুলো চিন্তা করেন, নিজের মাথার মধ্যে ঠান্ডা মাথায় চিন্তা করেন, খেয়াল করেন যে আলটিমেট মোটিভটা হচ্ছে সবার একই, যে টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ান, যে কোনটাতে আমার হাইয়েস্ট রিটার্নটা আসে সেটার মেজারমেন্ট করাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো ইন দ্যাট কেস তাদের কনসিডারিং ফ্যাক্টর গুলো সেম, যেমন পেব্যাক পিরিয়ড মেথডেও ফিউচার ক্যাশ ইনফ্লোকে কনসিডার করা হচ্ছে, বা ফিউচার ক্যাশ ইনফ্লোর সঙ্গে প্রেজেন্ট আউটফ্লোকে কম্পেয়ার করা হচ্ছে। নেট প্রেজেন্ট ভ্যালুতে তাই করছি, শুধু ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো করে নিচ্ছি। আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা তো ইয়ারলি, আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিং প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হয়, যে একটা বিজনেসের 1 বছরের প্রফিট কত বা 5 বছরের প্রফিট কত, এটা আমরা সবাই বুঝি, যে এইগুলো বের করে আলটিমেটলি কোনটা বেস্ট ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, সেটা আমরা বের করার জন্য এই টুলগুলো ইউজ করি।
আইআরআরটাও ঠিক সেম জিনিস। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেস্ট রিটার্ন আছে এমন প্রজেক্টটাকে বের করা। বাট আইআরআর এর টুলটা হচ্ছে কিরকম, যে এই যে এনপিভিটা বের করেছি, এই এনপিভিটা বের করতে গেলে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ অল ফিউচার ইনফ্লোকে কনভার্ট করে যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি এবং ইনিশিয়াল ক্যাশ আউটফ্লোকে নেট করলে আমরা এনপিভি পাই বা নেট প্রেজেন্ট ভ্যালু পাই। ডেফিনেটলি পজিটিভ এনপিভি বা হাইয়েস্ট এনপিভি উইল বি দ্য বেস্ট প্রজেক্ট অর বেটার প্রজেক্ট। বাট আইআরআর ক্ষেত্রে যখন আমরা বের করব, অলওয়েজ আমরা আইআরআর বের করব কোন পয়েন্টে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আইআরটা বের হয় অলওয়েজ মনে রাখতে হবে যে পয়েন্টে এনপিভিটা 0। হ্যাঁ, এই যে আমি এখানে অর্থাৎ আমরা এটাকে অনেক সময় ব্রেক ইভেন পয়েন্ট বলি। হ্যাঁ, যে এনপিভিটা যে পয়েন্টে 0 অর্থাৎ যে রেট অফ রিটার্নটা ইউজ করলে ফিউচার ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু করে এটা আপনার নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে, সেটাই হবে ইন্টারনাল রেট অফ রিটার্ন। যদি আমি খুব সহজে বলি, দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য রিটার্ন হুইচ মেক্স all the future inflows and its present value equal to present outflow. কথাটা বলা যায় বাংলায় যদি বলি যে ফিউচার যত ক্যাশ ইনফ্লো আছে তার প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ক্যাশ আউটফ্লো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। যে রেটটা ইউজ করে, যে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা ইউজ করে এই রেটটা ইকুয়াল হবে, সেটাই হবে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটাকে আমরা বলি ব্রেক ইভেন এনপিভি, মানে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের রেট অফ রিটার্নটাকে আমরা বলি ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো যার ইন্টারনাল রেট অফ রিটার্ন হায়ার হবে, দ্যাট উইল বি দ্য বেটার প্রজেক্ট অর বেস্ট প্রজেক্ট। কে বুঝেন না এটা বলেন তো? থিওরিটিক্যাল বুঝতে পারছেন, মানে কথা শুনে বোঝা যাচ্ছে? তারপর আমি ফর্মুলাটা নিয়ে কথা বলছি। ইন্টারনাল রেট অফ রিটার্ন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন অঙ্ক করলে আরো বেশি ক্লিয়ার হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, প্র্যাকটিক্যাল লাইফে অনেকেই এখানে আছেন যারা জব করেন, এই সমস্ত জিনিসগুলো সব প্রয়োজন পড়ে। কর্পোরেট জগতে সবারই প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে, বা যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে, ব্যাংকিং এর সাথে বিজনেস করতে হয়। সমস্ত ম্যানুফ্যাকচারিং কে তো ব্যাংকিং এর সাথে বিজনেস করতে হয়, তাই না? সো ইন দ্যাট কেস যারা দায়িত্বে আছেন সবারই এই টুলগুলো প্রয়োজন পড়ে। আইআরআর না জেনে কখনো ব্যাংকে জব করা যায় না, আইআরআর না জেনে কখনো কর্পোরেটে ফাইন্যান্স টিমে জব করা যায় না। টুডে টুমরো আপনাকে এটা ফেস করতে হবে। সো লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ফর্মুলা, হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য আইআরআর। সো আইআরআর একটা ফর্মুলা দেখতে পাচ্ছেন, আইআরআর ইকুয়ালস টু, এখানে ইন্টারপোলেশনের ফর্মুলা দেওয়া আছে। আমরা প্র্যাকটিক্যালি এটা কাজ করে আরো ডিটেইলস যখন কাজ করবো তখন আরো ভালো বুঝবো। বাট এখানে যে মূল কনসেপ্টটা সেটা আমি অলরেডি বলেছি, আবারও রিপিট করি, যে এনপিভি যে রেটটা দিয়ে 0 হবে, অল্টারনেটিভলি যদি বলতে হয় সমস্ত প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লো যে রেটটা দিয়ে ইনিশিয়াল ক্যাশ আউটফ্লোর সমান হবে, সেটাকেই আমরা বলবো আইআরআর, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। আর এটা বের করতে হলে আমাদেরকে বের করতে হবে more or less trial and error method, but near to decision you have to use the interpolation technique. Interpolation techniqueটা কি? যখন আমার এক্স্যাক্টলি কম্পিউটেশনের ক্ষেত্রে আমরা এনপিভি কে 0 করতে পারি না, তখন আপার সিলিং এন্ড লোয়ার সিলিং এর রেটটা বের করি। রেটটা বের করে এই দুটো ডিফারেন্সটাকে ইউজ করে ইন্টারপোলেশনের টুলটা ইউজ করি। ইন্টারপোলেশনের টুলটা হচ্ছে কিরকম, সে এই যে এটা বলছে
A is the first discount rate giving NPV positive. So IRR equals to A অর্থাৎ ফার্স্ট ডিসকাউন্ট রেট আমি যেটা বললাম আপার সিলিং প্লাস এনপিভি এ অর্থাৎ আপার সিলিং এর যে এনপিভি নিচে ডিভাইড করা হয়েছে এনপিভি এ মাইনাস এনপিভি বি বি ইজ দ্য লোয়ার সিলিং আমরা যেটা বলি এই দুটোর মাঝখানেই আমাদের কোনো একটা জায়গায় আইআরআর লুকিয়ে আছে সো সেই আইআরটা বের করার জন্য আমরা উপরে এনপিভি ফার্স্ট রেট নিচে এনপিভি ফার্স্ট রেট মাইনাস সেকেন্ড রেট ইনটু দুইটা রেটের ডিফারেন্সটাকে আমরা মাল্টিপ্লাই করলে উইল গেট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন So nothing complex, need not to be worried about the formula. Let us try our financial mathematical calculation, then you will understand. So another important part for financial decision making is finding out the relevant cash flow. অর্থাৎ একটা প্রজেক্টে অসংখ্য ইনফরমেশন আপনাকে দিয়ে দেওয়া হবে বা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে তাই হয় একটা প্রজেক্টে অসংখ্য আপনার ইনফরমেশন থাকে বাট ultimately you have to find the suitable cash flows which is absolutely related to your decision making. That's why it is very important aspect for finding out the relevant cash flows that is relevant to your decision making regarding the project. So এই ইম্পর্টেন্ট অ্যাসপেক্টের মধ্যে যদি আমরা বলি যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে রেলিভেন্ট ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট এবং সেই রেলিভেন্ট ক্যাশ ফ্লোটাই ইম্পর্টেন্ট যেটা অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে কন্ট্রিবিউট করবে বা কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রফিটে হিট করবে সেটাই হচ্ছে আমার রেলিভেন্ট ক্যাশ ফ্লোস প্রাইমারিলি সেটা আমরা বলতে পারি বাট যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো বিভিন্ন আসপেক্ট আছে যেটা অল্টারনেটিভ চিন্তা করলে এটা মনে হয় যে এটা ক্যাশ ফ্লোর কোনো এফেক্ট নাই বা রিলিভেন্ট না তারপরেও এটার এফেক্ট আছে যেমন আমরা অনেক সময় অপরচুনিটি কস্টকে চিন্তা করি অনেক সময় আমরা স্ক্র্যাপিং এর বা অ্যাবান্ডন ডিসিশন মেকিং এর কথা চিন্তা করি ইন দ্যাট কেস কিন্তু আপনার এগুলো ফাইন্যান্সিয়ালি কোম্পানিকে এফেক্ট করে আদার অ্যাসপেক্ট গুলো কি কি আমরা একটু কুইকলি দেখে যাই যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় ডেপ্রিসিয়েশন কেন ইম্পর্টেন্ট সেটাও আমরা দেখবো ডেপ্রিসিয়েশনের সাথে কর্পোরেট জগতে ট্যাক্স রেটের একটা সরাসরি ভেরি গুড রিলেশন আছে এবং সেই ট্যাক্স রেটের থেকেও আমরা কর্পোরেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা বেনিফিট পেয়ে থাকি সো ডেপ্রিসিয়েশন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট রেলিভেন্ট ক্যাশ ফ্লোস প্রশ্ন শুরুতেই চলে আসা উচিত যে স্যার ডেপ্রিসিয়েশন তো কোনো ক্যাশ ট্রানজাকশন না তাহলে কেন এটা রেলিভেন্ট ক্যাশ ফ্লোর মধ্যে পড়ে তাই তো সো ডেপ্রিসিয়েশন ক্যাশ ফ্লো না নো ডাউট আপনার সাথেই আমরা একমত হব বাট এটার একটা ইনডাইরেক্ট রিলেশন আছে বিকজ অফ ট্যাক্স ডেপ্রিসিয়েশন ঠিক আছে সেটা আমরা দেখবো পরে তারপরে বলছি রিসিভেবলস ইজ নট ক্যাশ ফ্লোস রিসিভেবলটা ক্যাশ ফ্লো না একেবারেই রিসিভেবলকে ক্যাশ ফ্লো ধরা যাবে না কিন্তু কথা হচ্ছে এই যে সেকেন্ড পার্টটা রেলিভেন্ট ক্যাশ ফ্লোজ নয় কিন্তু ইনডাইরেক্টলি ক্যাশ ফ্লোর উপর ইম্প্যাক্ট আছে কিরকম ইম্প্যাক্ট আছে যেটা আমি বললাম ডেপ্রিসিয়েশন তেমনি আমরা কারেন্ট ইয়ারের নেট ক্যাশ ফ্লো বের করতে গেলে অনেক সময় প্রিভিয়াস ইয়ারের রিসিভেবল ইয়ার এন্ডে রিসিভেবল কত ছিল সেটাও প্রয়োজন পড়ে কি বোঝা গেছে কথাটা বলতে পারবেন কেউ কিরকম হয় আমরা যদি কারেন্ট ইয়ারের কোনো ক্যাশ ফ্লো বের করতে চাই যে আমার সেলস থেকে এবছর কত টাকা পেয়েছি তাহলে আমি কিভাবে বের করব গত বছরের রিসিভেবলস প্লাস নিউ সেল এই বছরের সেলস মাইনাস রিসিভেবল ভেরি গুড সো দিস ইজ দ্য টেকনিক অর টুলস যে টুলস গুলো আপনাকে ইউজ করতে হবে টু ফাইন্ড আউট দ্য রেলিভেন্ট ক্যাশ ফ্লোস দ্যাটস হোয়াই আই এম ডিসকাসিং ওভার হিয়ার so cash dividend is preferred by the investors you know about this যে present cash flow is always preferred by the investors so in that case আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে cash flow timing টা very important for decision making
টাইমিং অফ ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট, যেটা ইমিডিয়েটলি পরে আমি বলেছি যে টাইম ভ্যালু অফ মানির কারণে ডিভিডেন্ড কোন বছর দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেলিভেন্ট ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট বিকজ অফ relevant cash flow in case of variable cost. Variable cost আমাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। So which one is variable cost? Directly যেটা কোর ডিসিশন মেকিং এর সাথে চেঞ্জ হয় সেগুলোকে আমরা ভেরিয়েবল কস্ট বলি, অর্থাৎ যে কস্ট ভ্যারি করে উইথ দ্য ডিসিশন মেকিং ফ্যাক্টর। যেমন সেলস এর ইউনিটের সাথে যে কস্ট গুলো জড়িত সেগুলো আমরাকে ভেরিয়েবল কস্ট বলি। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা নাম আছে এবং সেই নামগুলোর সঙ্গে তাদের মানে কার্যকলাপেরও মিল আছে, যেটা আমি বললাম যে ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্ট মানে ডিসিশন মেকিং ফ্যাক্টরের সাথে যে কস্ট গুলো ভ্যারি করে। যেমন আমি বলি পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট, সেলস ইউনিট যত বাড়বে পার ইউনিট ম্যাটেরিয়াল কস্ট যত বাড়বে, পার ইউনিট লেবার কস্ট, পার ইউনিট যেখানে পার ইউনিট থাকবে সেগুলো কস্ট গুলো চেঞ্জ হবে। বা আমরা যদি বলি ডাইরেক্ট রেলিভেন্ট ওভারহেড, সো ইউনিটের সাথে জড়িত, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইউনিট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্ড আউট দ্য রেলিভেন্ট ক্যাশ ফ্লোস টু আলটিমেটলি ফাইন্ড আউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন। আমরা তো বুঝি এগুলো না, কস্ট অ্যাকাউন্টিং এর মনে আছে তো যে কন্ট্রিবিউশন মার্জিনটা কি? দেখবো আমরা অঙ্ক করতে করতে বুঝবো, আমরা মানে কনসেপ্টটা খুব কুইকলি একটু নিয়ে নেই, তারপরে দরকার হলে আবার ডিসকাশন করবো এগুলো। দেন রেলিভেন্ট ক্যাশ ফ্লো ইজ ইম্পর্টেন্ট বললাম। ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটু আগে আপনারা নিজেরাই বলছিলেন যে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করতে গেলে বা ওয়ার্কিং ক্যাপিটালের একটা পার্ট কারেন্ট ইয়ার ক্যাশ ফ্লো বের করতে হলে প্রিভিয়াস ইয়ারের রিসিভেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন তেমনি রিসিভেবল ইজ অলসো ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাক্সিমাম ইনভলভমেন্টটা কিসে থাকে? ম্যাক্সিমাম ইনভলভমেন্টটা থাকে ইনভেন্টরিতে। সো ইনভেন্টরিতে কেন থাকে? সে আজকে সারা বিশ্বে স্যামসাং এর মতো কোম্পানির যত মানে ডাব্লিউআইপি বা ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্টমেন্ট আছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের টোটাল কর্পোরেটের বিজনেসের ভলিউমও তত না। তো এটা মানে এতটাই সিগনিফিক্যান্ট সারা বিশ্ব, মানে বড় বড় কোম্পানির কথা যখন চিন্তা করবেন আপনি, বা যারা জেনারেলের এসি ইউজ করে থাকেন বাসায় তাদের ক্ষেত্রেও তাই। কারণ এগুলোর ডাব্লিউআইপির একটা নির্দিষ্ট টাইম থাকে, এদের কিছু ইনভেন্টরির 6টা 7টা স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্যাটাগরিজ থাকে, এদের কিছু ফিনিশ প্রোডাক্ট থাকে, কিছু পার্টস আকারে থাকে, কিছু 90% ফিনিশ থাকে, কিছু অ্যাসেম্বল আন্ডার অ্যাসেম্বল, অনেক কিছু থাকে। সো ইনভেন্টরি, রিসিভেবলস অ্যান্ড পেয়াবলস, এই রিসিভেবলস পেয়াবলস এর মধ্যে যে ডিস্টেন্স, এটার সাথে যদি ইনভেন্টরিটাকে যোগ করি তাহলে আমরা দেখি ওই প্রতিষ্ঠানের টোটাল কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের ইনভলভমেন্ট পেয়ে যায়। দিস ইজ দ্য প্রাইমারি ইন্ডিকেটর, বাট এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যেটাতে আমার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন পড়ে। যেমন আমি যদি বলি কনকারেন্ট অ্যাডভান্সমেন্ট মেথড, যে বিভিন্ন জায়গায় আপনাকে অ্যাডভান্স দিয়েই কাজ করতে হয় যদি কোনো বিজনেসে, তাহলে ওটা সরি কনকারেন্ট অ্যাডভান্স হিসেবে ওয়ার্কিং ক্যাপিটালে পড়ে থাকবে। বোঝেন তো এটা? মানে অনেক সময় বিজনেস করতে গেলে অ্যাডভান্স দিতে হয়। সো অল কাইন্ড অফ শর্ট টার্ম অ্যাসেট গুলোকে আমরা কি করি, সরি শর্ট টাইম অ্যাসেট গুলোকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি। আচ্ছা, এইবার আসি তাহলে রেলিভেন্ট ক্যাশ ফ্লো যদি এতটাই ইম্পর্টেন্ট হয় ফর ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, ইন দ্যাট কেস তাহলে মিনিংটা কি? আমরা বলছি relevant cash flows are future incremental cash flows arising from decision being made. তার মানে যে আমি যে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে যাচ্ছি, এই ইনভেস্টমেন্ট ডিসিশনের কারণে ফিউচারে যে ক্যাশ ফ্লো গুলো চেঞ্জ হবে ইন ফেভার অফ মি অর এগেইনস্ট মাই project, অর্থাৎ cash inflow and cash outflow both are generated from my decision taking at present point of time, that will be the relevant cash flow. For example, আমি যদি আজকে 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করি ফর এনি প্রোডাকশন অর প্রোডাকশন ফ্যাক্টরি, তাহলে প্রোডাকশন ফ্যাক্টরি থেকে যত ধরনের ক্যাশ ইনফ্লো হবে ইনক্লুডিং ইওর সেলস ভলিউম,
as well as যত ধরনের ক্যাশ আউটফ্লো হবে ইনক্লুডিং ইউর ফ্যাক্টরি ম্যানেজার্স, প্রোডাকশন ম্যানেজার, স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি, এটসেট্রা, all are the relevant cash flows for your decision making. Okay, so this is very important to find out the relevant cash flow. আমরা দেখবো ওখানে যখন অঙ্ক করতে যাচ্ছি একটু পরেই। তাহলে relevant cash flow is the difference between cash flow if the course of action is taken and the course of action is not taken. অর্থাৎ আমি যদি আজকে একটা প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমার ক্যাশ ফ্লোতে যে চেঞ্জেস আসবে, এবং আমি যদি ক্যাশ ফ্লোর বা এই ইনভেস্টমেন্ট ডিসিশনটা না নেই, এই দুটোর মধ্যে ডিফারেন্সটাই আমরা বলি রেলিভেন্ট ক্যাশ ফ্লো। অর্থাৎ আমার ক্যাশ ফ্লোজ জেনারেটেড ফ্রম মাই ডিসিশন। সোজা বাংলায় যে ক্যাশ ফ্লোজ জেনারেটেড ফ্রম মাই ডিসিশন ইজ রেলিভেন্ট ক্যাশ ফ্লো। অর্থাৎ ক্যাশ ফ্লোজ হুইচ আর relevant to my decision making for investing in a particular business. আচ্ছা, এখন আসি তাহলে ক্যাশ ফ্লোর মধ্যে, রেলিভেন্ট ক্যাশ ফ্লোর মধ্যে কি কি থাকে না। অনেক সময় ছোট ছোট প্রশ্ন থাকবে, কিন্তু এখন আপনারা জানেন যে পরীক্ষার প্রশ্নের ধরন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যে বড় একটা অঙ্ক দিয়ে দিল বসে বসে অঙ্ক করলাম সেরকম কিন্তু না। কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও, এবং আমরা যে মূল সিলেবাসটা ফলো করি ফ্রম ICAB বা অস্ট্রেলিয়ার সাথে আমাদের যে নিউ অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সব জায়গায় কিন্তু কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বড় বড় অঙ্ক করার থেকে কনসেপ্ট অ্যাকুরেসি রেখে আপনার মানে পরীক্ষার হলে যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। সো এই জন্য কিন্তু সবগুলো মাথায় রাখতে হবে। সো আমরা যেটা বলছিলাম যে relevant cash flows, fine, আমরা যেটা বললাম যে the cash flows which are related to my decision making regarding investment in any particular project. So what are those cash flows which are not included in our relevant cash flows? That is sunk cost. Anyone, what is sunk cost? sunk cost কি জিনিস? বলতে পারবেন? জানি আপনারা পারবেন। স্যার, যে কস্ট থেকে মানে যে কস্ট অলরেডি ঘটে গেছে, যেখান থেকে আমরা বেনিফিট পাবো না, এরকম কিছু একটা। তো এক্স্যাক্টলি কিছু একটা না, আমরা এভাবেই চিন্তা করি, শব্দটাকে একটু অ্যানালাইজ করি। সিঙ্ক মানে তো ডুবে যাওয়া, তাই না? আর সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে সাঙ্ক কস্ট, মানে সাঙ্ক আর কি, তার মানে অলরেডি যেটা ইনকার্ড। তো সাঙ্ক কস্ট মানে দ্য কস্ট হুইচ হ্যাভ অলরেডি বিন ডান। সোজা কথা। তাহলে আমি যদি আজকে প্রজেক্ট একটা ডিসিশন নিতে যাই, সো whether my decision has been taken or not, it does not matter. Rather, the cost of in the nature of sunk cost has already been done. So already a sunk cost incurred হয়ে গেছে, so it will not make positive or negative impact on my decision making toward particular business project. So sunk cost will not be the part of relevant cash flow. Mind it. Okay. Accounting entries related cost. এটা কি জিনিস? যেটা আমরা বলছি depreciation. It is not relevant cash flows. But আমরা যেটা বলছিলাম, it has a positive, it has an impact on my decision making. That is different part. But depreciation is not relevant cash flow. Because আমি যদি ডিসিশন নেই বা না নেই, ডেপ্রিসিয়েশন রেট কিন্তু কোম্পানির পলিসি আগে থেকেই সেট করা, as well as it is not cash flow. আচ্ছা, এরপরে আসছে আমরা বুক ভ্যালু। ইনভেন্টরিজ যে লিফো বা ফিফো পদ্ধতি আছে সবাই তো জানি না, লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই যে বুক ভ্যালু, whether you use the LIFO project, LIFO or FIFO, এটা কিন্তু ইম্প্যাক্ট করবে না আপনার ডিসিশন মেকিং এ। অর্থাৎ অলরেডি the cost and values which are existed in your books of accounts will not impact for making decision in the new project. Unavoidable cost. Unavoidable cost means the money already committed. আমি যদি কোনো বিজনেস অর্গানাইজেশনের সাথে অলরেডি আমার কোনো এগ্রিমেন্ট সাইনিং হয়ে থাকে, তাদের সাথে আমার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে,
So whether I take the decision of investment in any particular project or not, it will have to continue. So ওই প্রজেক্ট যেটা অলরেডি সাইন হয়ে গেছে ডেফিনেটলি আপনাকে এটা কন্টিনিউ করে যেতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ নট রেলিভেন্ট ক্যাশ ফ্লো। It is absolutely out of or excluded from the cash flows. And the last one, finance cost. Finance cost is only used for discounting purpose. আমরা যেটাকে বলি cost of capital or opportunity cost sometimes can be used as a discounting factor. অর্থাৎ আমি যে ইন্ডাস্ট্রিতে, যে এনভায়রনমেন্টে, যে কান্ট্রিতে আমি বিজনেস করছি, ওই ইন্ডাস্ট্রিতে বেঞ্চমার্ক কস্টিংটা কি, দ্যাট উইল বি দ্য ইন্টারেস্ট কস্ট, and as well as that will be the discounting factor cost. But relevant cash flow include all opportunity cost and revenue. এটার মানে কি? all opportunity cost and revenue মানে হচ্ছে এই ডিসিশন মেক করতে গেলে লিমিটেড রিসোর্সের ক্ষেত্রে আইদার আপনাকে অন্য একটা প্রজেক্টে ইনভেস্টমেন্টটা ছেড়ে এই প্রজেক্টে আসতে হবে, অথবা অন্য একটা কোম্পানির রেভিনিউ ফরগো করে আপনাকে নিউ প্রজেক্টের রেভিনিউকে অ্যাচিভ করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কম্পেয়ার দ্য অল্টারনেটিভ প্রজেক্টস ইন দ্য ভিউ পয়েন্ট অফ অপরচুনিটি কস্ট অ্যান্ড অপরচুনিটি রেভিনিউ। ক্লিয়ার? এই জায়গাটায় বোঝা গেছে তো? এটা আমাদের কাজে লাগবে, কিন্তু মুখস্থ করলে হবে না, একটু নিজের ব্রেনে ইউজ করতে হবে এবং নিজের চিন্তা করতে হবে প্র্যাকটিক্যালি আসলে কি হয়। আমরা সবসময় মনে রাখতে হবে, আমাদের পকেটে যদি 2 লাখ টাকা থাকে, আমরা ব্যাংকে কিন্তু চিন্তা করি যে কোন ব্যাংকে ভালো ইন্টারেস্ট আছে, কোন ব্যাংকে অ্যাকাউন্টের চার্জ কম, কোন ব্যাংকে বেনিফিট আছে। সো আমি যখন একটা ব্যাংকে ইনভেস্ট করব ওই 2 লাখ টাকা, সেখানে যদি 10% রিটার্ন থাকে, আমি আবার চিন্তা করছি আচ্ছা আমি যদি ব্যাংকে না রেখে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তাহলে হয়তো বছরে 10%-এর জায়গায় আমার 20% রিটার্ন হতে পারে। সো ফর গোয়িং or avoiding the investment in the share market with 20% return is the opportunity cost of investing in the bank. You get my point? Definitely you get my point. এটা ছিল লাস্ট আপনাদের আগের কোর্সে এগুলো ছিল। সো আই নো আপনারা সবাই এটা ভালো জানেন। এখন আমরা আসি একটু, জি কেউ কিছু বলবেন? আমরা কি কিছুক্ষণ ব্রেকে যাব? ব্রেকে যাব, আচ্ছা। তো 9টা বাজে না? সো 10 মিনিটস হবে, 10 মিনিটস or 15 মিনিটস? ওকে স্যার। ঠিক আছে। সো আমরা 9টায় আপনার দেখা হচ্ছে আবার। ওকে ওকে স্যার।
So are you back? Can we start now? সবাই এসেছেন? Yes, sir. জি স্যার। So we were discussed about the tools and technique used in proposal appraisal or project appraisal. So we may have many kind of business proposals to ourselves, but we have to take decisions having the best return by using our alternative tools and technique. For example, we can have some ideas about the relevant cash flows. First one, work example, a new contract. আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে নিজেরাই বুঝতে পারবো যে এটা আসলে কোনটা রিলেভেন্ট কোনটা ইরিলেভেন্ট। খুব কুইকলি যাবো, এখানে জায়গাগুলোতে খুব সোজা। A new contract requires use of 50 tons of metal in a particular model of ZX81. This metal is used regularly on all firms projects. At the moment, there are in inventory 100 tons of ZX81, which were bought for, say, এখানে CU মানে কারেন্সি ইউনিট, সেটা $200 per ton, তাই তো? সো এখানে বলছে যে at the moment there are inventory 100 টন ইনভেন্টরি আছে যার কস্ট ছিল 200 per ton. The current purchase price is 210 per tons, and the metal could be disposed of for next scrap proceeds of currency unit 150 per tons. With what cost should the new contract be charged for ZX81? মানে কি? মানে বোঝাচ্ছে যে আমি এই মুহূর্তে একটা প্রজেক্ট আমার হাতে আসছে, সেই প্রজেক্টে আমাদের কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন পড়বে। সেই ম্যাটেরিয়ালের মডেলটা হচ্ছে ZX81, এবং নিউ প্রজেক্টে বা নিউ কন্ট্রাক্ট আমরা যেটা বলছি, এটা 50 টন ম্যাটেরিয়াল লাগবে। whereas আমার অলরেডি কিন্তু আমার নিজের কোম্পানিতে একটা ইনভেন্টরি আছে, সেই ইনভেন্টরিটা 100 টনে একটা স্টক আছে, এবং যখন ওই 100 টন কেনা হয়েছিল আগেই তার কস্টিং ছিল 200 পার টন। বাট আমি যেহেতু এখন ডিসিশন নিব, আমাকে বাজার দরটা দেখতে হচ্ছে যে আমি যদি এখন বাজার থেকে ম্যাটেরিয়াল কিনি তাহলে আমার কত কস্টিং হবে। বাজার থেকে যদি ম্যাটেরিয়াল কিনি তাহলে আমার এই মুহূর্তে $210 করে পার টন কিনতে হবে। আবার আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করব, এটা যদি আমি the metal could be disposed of on net scrap proceed of 150 per ton. So এখানে আমাদের যখন আমি প্রজেক্টটা হাতে নিব, এই প্রজেক্টে কস্টিং চার্জ করব কত করে? কস্টিং কি 100 টাকা বা 100 টন? 100 টনের যে কস্টিং ছিল $200, ওই কস্টটা ধরবো, নাকি $210 করে বাজার থেকে কিনলে সেটা ধরবো, নাকি $150 করে ধরবো? আপনাদের কি মনে হয়? কারেন্ট মার্কেট প্রাইস। কেন? আনসারটা এখন এই ক্যাশ ফ্লো করতে চাইলে তো স্যার কারেন্ট মার্কেট প্রাইসই করতে হবে। এই জন্য কেন? আমি যদি চিন্তা করি যে না, আমি কারেন্ট মার্কেটে যাবই না, আমার যেহেতু হাতে 100 টন হাতে আছে, 100 টন রয়েছে হাতে, এবং যেটা কস্টিংও কম ছিল, তাহলে আমি কেন বাইরে থেকে মাল কিনতে যাবো? খারাপ প্রশ্নের আনসার দিবেন, এভাবেই তো আলটিমেটলি সলিউশনে যাওয়া যাবে। সো আমার যেখানে অলরেডি স্টক রয়েছে, তাহলে আমি কেন আমি বাইরে থেকে কেন কিনতে যাবো? স্ক্র্যাপটা বুঝলাম, স্ক্র্যাপ তো এখনকার ইস্যু না। স্ক্র্যাপটা আমি যদি এটা সেল করি তাহলে এটা $150 ইজিলি অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, স্ক্র্যাপটা কনসিডার করলাম,
বাট যেটা আমার স্টক হাতে আছে 100 টন, সেটা আমি কেন কস্টিং করবো না? তাহলে তো আমার কস্টিংও কম প্রজেক্টের, তাই না? এখানে কিন্তু বিজনেসের ডিসিশন মেকিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে হয়তো মনে হচ্ছে স্যার 200, এটা এখন 210 টাকা, এটা তো আবার দুদিন পর চেঞ্জ হতে পারে আর বাড়তেও পারে। অবশ্যই চেঞ্জ হতে পারে, অবশ্যই চেঞ্জ হতে পারে। ওই জিনিসটা মাথায় রেখেও হয়তো এই আমাকে, কারণ এখন বর্তমানে যেটা এখানে আমি কি নিব না, আমরা সবসময় চিন্তা করব বিজনেস ভিউ পয়েন্ট থেকে, মাইন্ড ইট, বিজনেস ভিউ পয়েন্ট থেকে। আমরা একটু 2টা স্লাইড পিছনে যাই। এই যে আমরা কি বলছিলাম, বাট ইনক্লুড, বলছি যে রেলিভেন্ট ক্যাশ ফ্লো এখানে আমি কিন্তু এখানে ইনক্লুড লিখস, মানে উপরে লিখছি এক্সক্লুড টিপিক্যাল আইটেমস হুইচ আর এক্সক্লুডেড ফ্রম রেলিভেন্ট ক্যাশ ফ্লো। সো এটা কি হবে, এক্সক্লুড। হ্যাঁ, আচ্ছা। আর বাট ইনক্লুড যেটা নিচে কি লিখেছি, বাট ইনক্লুড অপরচুনিটি কস্ট অ্যান্ড রেভিনিউ। এখন লাগবে আমাদের এই কথাটা এটুকু বুঝতে হলে, তাহলে অপরচুনিটি কস্ট মানে কি বা অপরচুনিটি রেভিনিউ মানে কি? আমি যেটা বলছিলাম যে ফর গোয়িং দা অল্টারনেটিভস অর বেস্ট অল্টারনেটিভস, তাই না? অল্টারনেটিভ, বেস্ট অল্টারনেটিভটাই হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। এখন আপনাকে বিজনেস ভিউ পয়েন্ট থেকে চিন্তা করতে হবে কেন? আপনি বলছেন আপনি এমন একটা বিজনেস করেন এবং সেটারই একটা কন্ট্রাক্ট আসছে, সেই কন্ট্রাক্টের যে মালটা প্রয়োজন পড়ে সেই মালটা অলরেডি আপনার হাতে আছে 100 টন এবং সেটার কস্টিং ছিল 200 টাকা করে বা $200 করে। তার মানে আপনি কিন্তু আপনার একটা বিজনেস কন্টিনিউ করছেন, যে বিজনেসের জন্য ওই মালটা কেনা, তাই তো? তাহলে আমি যদি ওই 200 টনের মাল আমার এই প্রজেক্ট, নতুন প্রজেক্টে ইউজ করি, ওই 200 টাকার রেটের যে টন এই নতুন প্রজেক্টে ইউজ করি, ডেফিনেটলি আমাকে ওই বাজার থেকে 210 টাকাই কিনে আবার ওই জায়গায় রিফিল করতে হবে। কারণ আমি ওখান থেকে 50 টন যখন নিউ প্রজেক্টে আনবো, তখন আই এম ক্রিয়েটিং অ্যান অপরচুনিটি লস ফর রেভিনিউ by using that 50 tons in my old project. বুঝা গেছে? সো আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে what are the alternatives, what are the opportunities you are foregoing, what are the opportunity revenues you are foregoing. সো আমি ধরে নিলাম আমার হাতে $200 যে মালগুলো রয়েছে সেইখান থেকে 50 টন আমি নিউ প্রজেক্টে ইউজ করব এবং এখানেই ওই কস্টিংটাই ধরবো। বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সিস্টিং প্রজেক্ট? আমার তো সেই বাজার থেকে 210 টন কিনতেই হচ্ছে, সো আমাকে আলটিমেটলি ওই ওল্ড প্রজেক্টেই কিন্তু 210 টনের কস্টিং বেড়ে যাবে তখন। সো দ্য ডিসিশন উইল বি কারেন্ট মার্কেট রেট, বিকজ you have to buy anyway, you have to use the current market rate. Clear point? Clear? জি স্যার। স্বচ্ছভাবে চিন্তা করবো যে আসলে প্র্যাকটিক্যালিটি কি হয়, একদম বাস্তবে কি হয়। আমি যদি রিয়েল বিজনেসম্যান হতাম, এই জায়গাটায় আমার ডিসিশনটা কি হতো, এভাবে চিন্তা করবেন। দেন ইউ উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইউর মানে থিঙ্কিং। নেক্সট চলে যাই, নেক্সট 4 নম্বর পয়েন্টে। সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ, সাপোজ 4 নম্বর পয়েন্টে আছি আমি, দেখতে যদি পান সবার হাতে বই রাখবেন, হ্যাঁ কাছে বই রাখবেন যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমি এখানে শেয়ার করব, তারপর অনেক সময় বইতে চলে যাওয়ার প্রয়োজন পড়ে। সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ নো অল্টারনেটিভ use for the ZX81 in the inventory. What is the relevant cost for using it on the new contract? তার মানে কি, ধরে নেন ওই অর্গানাইজেশনের ওই যে ইনভেন্টরিটা রয়ে গেছে, এটা আর কোনো ইনভেন্টরি হিসেবে ইউজ করা যাবে না ওই ওল্ড প্রজেক্টে, ঠিক আছে? ওই ওল্ড প্রজেক্টে এটা ইউজ করা যাবে না। তাহলে কি হবে? এটা স্ক্র্যাপ ভ্যালু ফর প্রিভিয়াস প্রজেক্ট, তাই তো?
যদি ওই প্রজেক্টে ইউজ করতে না পারি, অর্থাৎ আমি এমন একটা জায়গায় আছি, আমার হাতে একটা নিউ প্রজেক্ট আছে 50 টনের, বাট ওই জায়গাটায় ওই পয়েন্ট অফ টাইমে আপনার হাতে অলরেডি একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট থেকে মাল বেঁচে গেছে 100 টন। মানে আমাদের কোশ্চেন নাম্বার 4 বলছে ধরে নেন ওই প্রজেক্টের যে ইনভেন্টরি গুলো বেঁচে গেছে ওই ইনভেন্টরিতে আর কোনো ইউজ হবে না বা ইউজ করা সম্ভব না, তার মানে ওটা স্ক্র্যাপ মাল, সোজা কথা, তাই তো? যদি তাই হয় এবং সেই স্ক্র্যাপটা যদি আমি নিউ প্রজেক্টে কাজে লাগাতে পারি, তাহলে ট্রান্সফার কস্ট কত? দিস ইজ কল্ড ট্রান্সফার কস্টিং। তাহলে ট্রান্সফার কস্ট কত হবে এখানে? স্ক্র্যাপ ভ্যালু যেটা, সেটাই। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? তাহলে এখানকার কস্টিং কত ধরতে হবে? যদি আমি ওই ওল্ড প্রজেক্টের স্ক্র্যাপ ভ্যালুটা নিউ প্রজেক্টে ইউজ করি, তাহলে আমাকে স্ক্র্যাপ ভ্যালু ধরেই নিউ প্রজেক্টের কস্টিং করতে হবে। কি বোঝা গেল? আচ্ছা, জি স্যার। পরের পয়েন্টে যাই। Suppose again there is no alternative use for ZX81 other than a scrap cell, but that there are only 25 tons in inventory. তাহলে এটা আরো সোজা, উপরে দুইটার কম্বিনেশন, যে 25 টন স্ক্র্যাপ ব্যবহার করতে পারবো, 25 টন মার্কেট থেকে কিনতে হবে। তাহলে আমার কোম্পানির টোটাল কস্টিং কি হবে? মানে 25 টন স্ক্র্যাপ 150, হ্যাঁ, আর 25 টন 210, কারেন্ট মার্কেট প্রাইসে 210 টাকা করে দিতে হবে। কোনো কনফিউশন নেই, বাট কনফিউজ হওয়ার খুব সম্ভাবনা আছে যদি একা একা আইসোলেটেডলি চিন্তা করি। সো সবসময় প্র্যাকটিক্যাল পয়েন্ট থেকে চিন্তা করবেন, যে একেবারে লজিক ধরে ধরে, দেন আপনার ভুলের পরিমাণ অনেক কমে যাবে। আর আমাদের কর্পোরেট জগতে ভুলের আসলে কোনো জায়গা নেই। ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে ছোট্ট ভুল কখনোই এটাকে লাইফে জায়গা দেওয়া যাবে না। আমরা নেক্সট প্র্যাকটিসে চলে যাই। বলছে a mining operation uses skill labor costing CU 8 per, অর্থাৎ $8 per unit hour, পার আওয়ার হচ্ছে $8 করে। CU মানে কারেন্সি ইউনিট, আমরা এটা ডলার ধরে নিই। তাহলে a mining operation uses skilled labor, যদি ভালো স্কিল লেবার, মাইনিং কোম্পানিতে বুঝেন খনিতে, সো 8 per unit করে ইউজ করে, which generate a contribution of $6 per hour। তার মানে যে লেবার কস্টিং হয় $8 করে, তারা রেভিনিউ জেনারেট করতে পারে $6 per hour। আফটার ডিডাক্টিং দিস লেবার কস্ট, বলছে এ নিউ প্রজেক্ট ইজ নাও বিং কনসিডার্ড হুইচ রিকোয়ার্স, তার মানে কথাটা কি বলছে? কথাটা হচ্ছে যে $8 করে যদি আমি লেবার ইউজ করি, তাহলে ওই লেবাররা যে ইনকাম করে সেখানে রেলিভেন্ট কস্টিং বাদ দেওয়ার পরেও $6 করে কন্ট্রিবিউশন থাকে বা কন্ট্রিবিউশন মার্জিন থাকে, মানে নেট ইনকাম থাকে, সোজা কথা। A new project is now being considered which requires 5,000 hours of skilled labor. তো এই মুহূর্তে আমার হাতে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টে আমার 5,000 আওয়ার কাজ হবে এমন একটা লেবার ফোর্স দরকার এবং স্কিল লেবার। There is a shortage of required labor, but আমার বর্তমান ফ্যাক্টরিতে লেবার শর্টেজ আছে। বলছে any used on this new project must be transferred from normal working. তার মানে কি, আমি যদি নতুন প্রজেক্টে কোনো লেবার আনতে চাই, তাহলে আমার এক্সিস্টিং প্রজেক্টে যে নর্মাল ওয়ার্কিং হচ্ছে ওখান থেকে আমাকে আনতে হবে লেবার। What is the relevant cost for using skilled labor on this project? বলতে পারবেন? কেউ বলতে পারবে না? যে কেউ? তাহলে আমি যেটা বলছিলাম, যে বর্তমান প্রজেক্ট থেকে লেবারকে ট্রান্সফার ইন করে নিউ প্রজেক্টে আনতে হবে, তাহলে এটা কি হবে? ট্রান্সফার কস্ট হবে না? আমরা ট্রান্সফার প্রাইস বলি অনেক সময়। তাহলে এই ট্রান্সফার প্রাইসটা পার আওয়ার লেবার কত হবে?
জাস্ট ইমাজিন আমার একটা মাইনিং বিজনেস আছে, সেখানে আমি যে লেবার ইউজ করি দ্যাট ইজ স্যাচুরেটেড, মানে লেবার পুরাটাই আমি কনজিউম করে ফেলেছি, আমার কোনো আইডল লেবার নাই। ওই লেবারদেরকে পার ঘন্টায় 8 টাকা করে আমি পে করি, এবং এই লেবাররা যে আউটপুট দেয় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে সেখানে আমি কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাই আরো 6 টাকা। মানে 8 ঘন্টার লেবার ইউজ করে সমস্ত কস্ট লেবার কস্ট বাদ দিয়ে আমি কি করি 6 টাকা পাই খুব স্বাভাবিকভাবে। তার মানে 8 ঘন্টা 8 টাকা খরচ বাদ দেওয়ার পরেও যদি 6 টাকা হয়, তাহলে রেভিনিউ কত হতে হয়? 14 টাকা, 14 টাকা। তাই না? সো আমি যদি লেবার ট্রান্সফার করি, তাহলে ট্রান্সফার প্রাইসে দুইটা কম্পোনেন্ট এখানে ঢুকছে। ফার্স্ট অফ অল হচ্ছে ওই লেবারদের অরিজিনাল পেমেন্ট হচ্ছে $8 করে, এবং যে 6 টাকা রেভিনিউ অর কন্ট্রিবিউশন মার্জিন আই এম ফরগোয়িং, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট ফর কস্টিং। তাহলে দুইটা অ্যাঙ্গেলে চিন্তা করতে পারি। এক হচ্ছে একটা জেনুইন লেবার কস্ট 8 টাকা বা $8, and the second one is the opportunity loss of revenue, সেটা হচ্ছে $6 per hour। সো দুটো মিলে এটা হবে ট্রান্সফার কস্ট বা ট্রান্সফার প্রাইস ফর নিউ প্রজেক্ট। স্যার 6 টাকা পার আওয়ার যেটা আমাদের লস হচ্ছে সেটা কি আমরা অপরচুনিটি কস্ট বলতে পারি? লস না, কিন্তু দিস ইজ কন্ট্রিবিউশন ফরগন। এক্স্যাক্টলি। তার মানে ওই কন্ট্রিবিউশনটা কিভাবে হয়েছে? 6 টাকা কন্ট্রিবিউশন, $6 কন্ট্রিবিউশন কিভাবে হলো? তার মানে ওই প্রজেক্ট থেকে আমার ইনকাম আছে কত? মিনিমাম 14 টাকা। 14 টাকা ইনকাম হয়, $8 পে করে দিই আমি লেবারদেরকে, বাকি 6 টাকা আমার লাভ। তাইলে সেই প্রজেক্ট ক্লোজ করে যদি নিউ প্রজেক্টে লেবার আনি, তাহলে সেখানে লেবার কস্ট কত হবে? ইজি, ওই লেবারদেরকে আনলে তো 8 টাকা দিতেই হবে। আর আমি যদি ওই লেবার না নিয়ে আসতাম, ওই প্রজেক্টটাই রান করতাম, তাহলে ওই প্রজেক্ট থেকে আমার $6 ইনকাম ছিল না? জি স্যার। জি স্যার। এই $6 কেও কনসিডার করতে হবে। সো আমরা এখানে কি দেখেছিলাম যে relevant cash flow include at the last of this slide, relevant cash flow include opportunity cost as well as opportunity revenue. So this is the example of opportunity revenue which you are foregoing. Got my point? Yes sir. Okay. The next one, fact as in the previous work example, but there is a surplus of skilled labor sufficient to cope with the new project. Idle workers are being paid full wages. তার মানে আপনারই বিজনেস, আপনারই প্রজেক্ট, আপনার কাছে যে লেবার হায়ার করা ছিল তাদের মধ্যে আপনার হিউজ অ্যাটলিস্ট 100 লেবার ঘরে বসে আছে, কোনো কাজ করাতে পারছেন না তাদেরকে, কারণ মাইনিং এর কাজ শেষ, আপনার প্রজেক্টের লেবার আইডল বসে আছে। তাদের সাথে যেহেতু চুক্তি, তাদের রাখলেও টাকা দিতে হবে, না রাখলেও টাকা দিতে হবে। তার মানে এইটা হচ্ছে অলরেডি সাঙ্ক কস্ট। সো ওই লেবারদের সাথে আপনার চুক্তি হয়ে গেছে যে আগামী 6 মাস ইউ উইল ওয়ার্ক অ্যাজ লেবার অফ দিস ফ্যাক্টরি, সো তোমাকে ইউটিলাইজ করার দায়িত্ব আমার। তাহলে এই মুহূর্তে যদি আমি কোনো নিউ প্রজেক্ট পাই, তাহলে কি হবে? এই নিউ প্রজেক্টে আমি যদি ওই প্রজেক্টের আইডল লেবারকে কাজে লাগাতে পারি, তাহলে আমার একমাত্র কস্ট আছে, সেটা হচ্ছে সাঙ্ক কস্ট। সেই সাঙ্ক কস্টটা আমি এখান থেকে অনেক আগেই কাজটা করে ফেলেছি। তাহলে আমার কস্ট কি? জিরো, নো কস্ট। নো কস্ট। এই যে এখানে দেখেন আমরা কি বলেছিলাম, আমরা বলেছি আনঅ্যাভয়েডেবল কস্ট, মানি অলরেডি কমিটেড বলেছিলাম। ওই লেবারদেরকে তো অলরেডি কমিট করে ফেলেছি। কমিট মানে ইউ আর ইন অন এগ্রিমেন্ট, সো আপনার নতুন করে কোনো কস্টিং এর কোনো বিষয় নেই। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা একটু দেখি, খুব কুইকলি চলে। জি, কেউ কিছু বলবেন? জি স্যার, এখানে এই যে 5000 স্কিল আওয়ার, যেটা রিকোয়ারমেন্টস রিকোয়ার 5000 আওয়ার্স স্কিল লেবার, এটা কি স্যার কনসিডার করতে হবে না? এখানে কনসিডার করতে হবে, এই কনসিডার তো অবশ্যই করতে হবে, কিন্তু এখানে
মূল যে ফোকাস পয়েন্টটা হচ্ছে যে আপনি কত আওয়ার কাজ করছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এই প্রশ্নের ক্ষেত্রে আপনার ট্রান্সফার প্রাইস কত হবে। আপনি তো পরে এই প্রজেক্টে যত আওয়ার ইউজ করবেন তত আওয়ারেই ওই ট্রান্সফার প্রাইস দিয়ে মাল্টিপ্লাই হবে। আপনার যদি 5,000-এর জায়গায় 6,000 লাগে তাহলে 6,000 ইন্টু ট্রান্সফার প্রাইস, যদি আপনার 4,000 লাগে 4,000 ইন্টু ট্রান্সফার প্রাইস। কিন্তু এই মুহূর্তে ডিসিশন মেকিং এর জন্য এই 5,000 আওয়ার ইম্পর্টেন্ট না, কারণ আমার এখানে মূল কোশ্চেন হচ্ছে অ্যাবাউট মাই ট্রান্সফার প্রাইস, যে আমি যে লেবার গুলো এখানে ট্রান্সফার করে আনবো ওই লেবারের ট্রান্সফার প্রাইস গুলো অ্যাকচুয়ালি কত হবে, বুঝতে পারছেন? যদি এটা ফার্দার এক স্টেপ অ্যাহেড গিয়ে যদি বলা হতো যে হোয়াট উইল বি দ্য কস্ট অফ দ্য টোটাল প্রজেক্ট, তাহলে আপনি যদি এখানে আমি যদি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই, এই যে ট্রান্সফার প্রাইসের সাথে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট, খুব স্বাভাবিকভাবে আপনি 5,000 ইন্টু 70 করতেন, ঠিক আছে? তখন $7,00,000 হয়ে যেত, বা 70 লাখ, 5 14 তাই না? তখন $70,000 হয়ে যেত। ভেরি ইজি। যদি আমি টোটাল, এটা হতেও পারে উনি প্রশ্নটা ভালোই করেছেন, যদি প্রশ্নের মধ্যে একটা নতুন করে একটা অ্যাডিশনাল কোয়েরি ইনক্লুড করে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট, তখন আমাকে খুব স্বাভাবিকভাবে 5,000 ইন্টু ট্রান্সফার প্রাইস অর্থাৎ 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমরা আরেকটু চিন্তা করি ডিপ্রাইভাল ভ্যালু। ডিপ্রাইভাল ভ্যালুটা কি? এটা তো খুব নাম থেকেই বোঝা যায় যে ডিপ্রাইভাল ভ্যালু হচ্ছে যে একটা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থেকে কোনো ধরনের অ্যাসেট বা প্রজেক্টের পার্ট কিছু ট্রান্সফার করে নিয়ে আসা হয়, তাহলে ওই যে আমরা যে আগের প্রজেক্টকে যে ডিপ্রাইভ করছি ওটার একটা কস্ট আছে। তার মানে when an asset which is currently owned by the business is required for another specific contract or project, the existing activity is to be deprived of the asset. তার মানে আমি যদি সে ফর এক্সাম্পল আমার 5টা ট্রাক আছে, 5টা ট্রাক একটা ফ্যাক্টরিতে ইউজ হচ্ছিল, আমি ওখান থেকে 2টা ট্রাক এখানে নিয়ে আসলাম, তাহলে আমার ওই 5টা ওই ফ্যাক্টরিতে যে কাজগুলো হতো সেটা তো আমি কি করছি, আমাকে স্টপ করতে হচ্ছে, এটার একটা কস্ট আছে, এটাকে বলা হয় ডিপ্রাইভাল ভ্যালু। আমরা একটা এক্সাম্পল দেখি। এ কোম্পানি হ্যাজ এ প্রিন্টিং প্রেস হুইচ নিড টু বি ইউজড অন এ নিউ কন্ট্রাক্ট। একটা প্রিন্টিং প্রেস আছে একটা কোম্পানি, পাবলিশিং কোম্পানি, তাকে এখন একটা নতুন প্রজেক্টে ইনক্লুড করতে হবে। দ্য প্রেস কুড বি সোল্ড ফর $1,000 or made use of to service the need of existing customers for business which has a value of $1,500 আর কি। প্রেজেন্ট ভ্যালুটা আমরা বলছে যে আমার একটা প্রিন্টিং প্রেস আছে, প্রেসটা যদি এক্ষুনি সেল করে দেই তাহলে ওই প্রেসের ভ্যালু হবে $1,000। আর যদি আমি এই সেম প্রেসটা আমার সার্ভিস দ্যাট নিড এক্সিস্টিং কাস্টমার্স ফর দ্য বিজনেস হুইচ হ্যাজ এ ভ্যালু অফ, তার মানে আমি যদি এটা কন্টিনিউ করে যাই, সার্ভিস করে যাই, তাহলে $1,500 ইনকাম করতে পারে এই আপনার প্রিন্টিং প্রেসটা। রিকোয়ারমেন্ট বলছে কি, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ইউজিং দ্য মেশিন অন এ নিউ কন্ট্রাক্ট? আপনারা বলেন যে আমি আমার প্রেসটা যদি এক্ষুনি বিক্রি করে দেই তাহলে এটা $1,000 পাবো, whereas ওই প্রেসটা বর্তমানে আমি যে কাজে ইউজ করছি তার কারেন্টলি সে মাসে $1,500 রেভিনিউ আর্ন করতে পারে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ইউজিং দিস মেশিন ইন এ নিউ কন্ট্রাক্ট। আমি যদি এই মেশিনটাকে টেনে নিয়ে নিউ কন্ট্রাক্টে নিয়ে যাই তাহলে এর ভ্যালু কত হবে, মানে তাকে কত চার্জ করা উচিত, ট্রান্সফার প্রাইস কত ধরা উচিত নিউ প্রজেক্টে? কথা বলেন।
$1,500 কেন $1,500? স্যার নিউ কন্ট্রাক্টে আমার এক্সিস্টিং অ্যাসেটটা নিয়ে যাওয়ার ফলে আমি $1,500 রেভিনিউ হারাচ্ছি, এই জন্য এটা আমার অপরচুনিটি কস্ট, এটাই এই জন্যই এটা রিলেভেন্ট কস্ট। তার মানে আমি যদি নিউ প্রজেক্টে নিয়ে যাই তাহলে ও যে এক্সিস্টিং প্রজেক্টে ইউজ হচ্ছিল সেখানে তো $1,500 সে প্রতি মাসে ইনকাম করছিল, তাহলে সেটা আমার কি ফরগো করতে হচ্ছে, তাই তো? তাহলে এই যে ফরগো করে ওখানে নতুন প্রজেক্টে নিয়ে যাচ্ছি, তাহলে এটাই হচ্ছে নতুন প্রজেক্টের কস্ট $1,500। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইফ দ্য প্রিন্টিং প্রেস কুড বি রিপ্লেসড এট এ কস্ট অফ $800, এমন যদি হয় যে বাজারে যদি আমি এই মুহূর্তে কিনতে যাই কোনো প্রজেক্ট প্রিন্টিং প্রেস, তাহলে আমার $800 আমি পেয়ে যাব। তাইলে আমার কি দরকার আছে বর্তমান প্রজেক্ট যেখানে রেভিনিউ জেনারেট করছিল ওটা আর কোনো স্টপ করার দরকার নাই, রাদার আমি বাজার থেকে $800 দিয়ে একটা কিনে ফেলবো। সো ইন দ্যাট কেস নিউ প্রজেক্টে নতুন কস্টিং হবে $800। আচ্ছা, থার্ড পয়েন্ট কি, যদি বাজার থেকে কিনতে হয় $1,800, তাইলে কি হতো? বাজার থেকে যদি $1,800 কিনতে হতো তাহলে আমার মানে তখন আমাদের কস্টিং কি হইতো? স্যার $1,800 ক্রয় না করে স্যার এক্সিস্টিং মেশিনটা ইউজ করতাম, সেক্ষেত্রে $1,500 রিলেভেন্ট কস্ট হবে। সো এটা এইভাবে ছোট ছোট ডিসিশন গুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট ইস্যু আসবে, যেগুলো সবগুলো যখন একসঙ্গে আসবে আমাদেরকে অনেক সময় চিন্তায় ফেলে দিবে যে এটা কি করব। কিন্তু আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনার যদি চিন্তা শক্তি কাজে লাগাতে পারেন, এটা আপনার জন্য ভেরি ইজি হয়ে যাবে, বা প্র্যাকটিক্যাল লাইফে যখন কাজ করবেন দ্যাট উইল অলসো বি অ্যাপ্লিকেবল ইন প্র্যাকটিক্যাল লাইফ। আমরা এখন কাজ করছি, আমরা এখন বুঝছি যে ট্যাক্সের কি ইম্প্যাক্ট, ডেফার্ড ট্যাক্সের কি ইম্প্যাক্ট, কর্পোরেট ট্যাক্স রেটের কি ইম্প্যাক্ট, লিস্টেড হলে কি ইম্প্যাক্ট, লিস্টেড না হলে কি ইম্প্যাক্ট, গভর্নমেন্টের ট্যাক্সের টাইমিং এর কি ইম্প্যাক্ট, টাইম ভ্যালু কি আছে ট্যাক্সের ক্ষেত্রে, হ্যাঁ, কোন স্টেজে কত টাকা খরচ করলে আমি ট্রাইব্যুনাল থেকে কত টাকা ছাড় আনতে পারবো, ডিসিটি লেভেলে ফার্স্ট আপিলে কত আনবো, সেকেন্ড আপিলে কত আনবো, ট্রাইব্যুনালে কত আনবো, বা ট্রাইব্যুনাল থেকে বেরোয় হাইকোর্টে গেলে কত আনবো, কত খরচ হবে। সো এই এভরিথিং রিলেটেড টু দ্য ট্যাক্স ইউ হ্যাভ টু টেক এ বিগ বিগ ডিসিশন। সেখানে আর $10,000 $5,000 না, সেখানে 25 কোটি 50 কোটি 100 কোটি 2,000 কোটি 5,000 কোটি টাকার হিসাব করতে হবে। And mind it, you will be the person who will give the decision for this huge amount of money and alternative decisions. So that is important for you to understand the everything in a clear point of view. So in that case, আমাদের important part হচ্ছে corporate tax. কর্পোরেট ট্যাক্স। সো কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে এবং ডেপ্রিসিয়েশন, এই দুটোর ক্ষেত্রে বিজনেস প্রপোজালে বা অল্টারনেটিভ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স রেটের কারণে আমার ইনভেস্টমেন্ট প্রপোজাল কম বেশি এনপিভি হতে পারে, বা কখনো কখনো হায়ার ট্যাক্স রেট জোন থেকে লোয়ার ট্যাক্স রেট জোনে গিয়ে আমাকে বিজনেস করতে হতে পারে। যেমন বর্তমানে সারা বিশ্ব, আমি করোনাকালীন সময়ের আগে বলছি, সবাই কিন্তু চায়নাতে গিয়ে তাদের ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ করেছে। কখনো কখনো একসময় নরওয়ে ছিল ট্যাক্স হ্যাভেন বলা হতো, এখানে ট্যাক্সের রেট খুবই কম। সো এগুলো কিন্তু ডিসিশন মেকিং এর পার্ট। বড় বড় বিজনেস কর্পোরেট গুলো যারা গ্লোবালি বিজনেস করে তারা ম্যাক্সিমামই ফাইন্ড আউট করে যে কোন কান্ট্রিতে লেবার কস্ট কম, কোন কান্ট্রিতে ট্যাক্সের ইম্প্যাক্ট কম, এবং সবকিছু চিন্তা করেই তারা এই ডিসিশন গুলো নিয়ে থাকে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন, ট্যাক্স ডেপ্রিসিয়েশন। আমরা জানি সবাই, অনেকেই এখানে যারা
কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেট করতে পারেন তারা সবাই জানেন যে অ্যাকাউন্টিং প্রফিট এন্ড ট্যাক্স প্রফিট ইজ নট সেম, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স ডেপ্রিসিয়েশন ইজ নট সেম, এবং in case of finding the tax, so many allowance and disallowance are there. We have to take final decision considering all this factor, including our corporate tax, depreciation rate, and many more. But আপাতত দৃষ্টিতে accounting profit, tax profit, total computation এ না গিয়ে we will find out the impact of corporate tax and tax depreciation. আমরা অলরেডি অ্যাকাউন্টিং ইনকাম সম্পর্কে শিখেছি। মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে কখনো কখনো ডেপ্রিসিয়েশনের অল্টারনেটিভ নেম ক্যাপিটাল অ্যালাউন্স বলা থাকতে পারে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট দিস ক্যাপিটাল অ্যালাউন্স ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ ডেপ্রিসিয়েশন। Mind it. Savings for tax depreciation allowance by NBR. That means depreciation থেকে সেভিংস কিভাবে আসতে পারে কোম্পানির, এটা কি বলতে পারবে এনিওয়ান? অনেকেই আছে এখানে এক্সপেরিয়েন্সড, আমি জানি। বলেন যে ডেপ্রিসিয়েশনের কারণে কোম্পানির কিভাবে সেভিংস হতে পারে? এনিওয়ান? ভুল হোক অসুবিধা নেই। স্যার ফিসক্যাল ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স ডেপ্রিসিয়েশনের ডিফারেন্স। ফার্স্ট অফ অল আমরা হ্যাঁ জি জি আর কেউ বলবেন? জি প্লিজ বলেন না। ট্যাক্স পারপাস আমাদের স্যার কোম্পানির ট্যাক্স পারপাসে স্যার এখান থেকে স্যার কিছু বেনিফিট পাইছে। কিভাবে? স্যার ডেপ্রিসিয়েশন কা কস্ট, ওই কস্ট অফ অ্যালাউয়েবল কস্ট, সেই ক্ষেত্রে স্যার ট্যাক্স রেভিনিউটা কমে যায়, ওই ক্ষেত্রে স্যার ট্যাক্সের বার্ডেনটা কম আসে। Sir, accounting depreciation higher than tax depreciation? হ্যাঁ ডেফিনেটলি এটা ডিফারেন্ট পার্ট, ওটা আমরা বের করব যখন ট্যাক্স ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন এবং কিছু নিউ এর উপর মেশিনারির উপর কিছু ইনিশিয়াল ডেপ্রিসিয়েশন আছে, যেমন 50%, এই ধরনের কিছু প্রভিশন আছে, ওগুলোতে আমাদের কিছু বেনিফিট হতে পারে যদি ওই প্ল্যান গুলো আমরা করতে পারি। আমরা একটু গল্প শুনি। গল্পটা এরকম, আপনারা যখন কর্পোরেটে যারা যারা জব করেন প্রত্যেককে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় কর্পোরেটের, ঠিক না? তো কর্পোরেট ট্যাক্স রিটার্ন দিতে গিয়ে দেখা যাচ্ছে ইয়ার ক্লোজিং প্রফিট করেছেন সে 100 crore, whereas আমি যখন ট্যাক্সে রিটার্ন দিতে গেছি আমার ট্যাক্সেবল ইনকাম চলে এসছে সে 50 কোটি, মানে কিছু অ্যালাউন্স ডিসঅ্যালাউন্স মাইনাস করে চলে আসছে। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ এনবিআর কোম্পানি এবং আওয়ার ট্যাক্স রিটার্ন, এই পুরো জিনিসটার মধ্যেই লিমিটেড। যখন আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করব ওই প্রজেক্ট কিন্তু আলটিমেটলি রেভিনিউ জেনারেট করবে এবং গভর্নমেন্ট উইল ক্লেইম এ ট্যাক্স অন দ্যাট রেভিনিউ। এখন যখন আমি আমার ওই প্রজেক্ট তো আমার টোটাল কোম্পানিরই একটা পার্ট, আলটিমেটলি ইট উইল কন্ট্রিবিউট টু দ্য টোটাল রেভিনিউ অফ দ্য কোম্পানি, এবং সেখানে এই প্রজেক্ট রিলেটেড যত ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটা আমি কি ট্যাক্স অ্যালাউন্স হিসেবে পাবো না? ট্যাক্স অ্যালাউন্স মানে হচ্ছে যে রেভিনিউর উপর ডেপ্রিসিয়েশনটা মাইনাস করলে দেন ট্যাক্সেবল প্রফিট বের হয়, তাই তো নাকি? সো আমি প্রজেক্ট থেকে যে রেভিনিউ পাবো সেই রেভিনিউ থেকে যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি তাহলে আমার ট্যাক্সেবল প্রফিট বের হবে। মানে আপাত দৃষ্টিতে এই দুইটা ফ্যাক্টর যদি কনসিডার করি, তার মানে আপনাকে ডেপ্রিসিয়েশন ইনটু ট্যাক্স রেট, এই বেনিফিটটা গভর্নমেন্ট আপনাকে দিবে। তার মানে হচ্ছে আপনাকে যদি ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করতে না দিত তাহলে আপনাকে টোটাল রেভিনিউর উপর ট্যাক্স দিতে হতো না? রাইট স্যার। বাট যদি ডেপ্রিসিয়েশনটাকে অ্যালাউয়েবল ডিডাকশন দেয় তাহলে আপনাকে কি করতে হচ্ছে? ওই ডেপ্রিসিয়েশনের ইনটু ট্যাক্স রেট সমপরিমাণ গভর্নমেন্ট আপনাকে বেনিফিট দিল না? রাইট। মানে কম ট্যাক্স দেওয়া লাগবে, কম ট্যাক্স দেওয়া লাগবে। তো কম ট্যাক্স দেওয়া লাগবে মানে কি? এই ট্যাক্সটা তো গভর্নমেন্টের একটা আউটফ্লো, মানে আমার জন্য আউটফ্লো, গভর্নমেন্টের ইনফ্লো। সো
যদি আপনাকে কম ট্যাক্স দেওয়া লাগে বিকজ অফ অ্যাভেলিং দ্য ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, তাহলে ডেপ্রিসিয়েশন ট্যাক্স রেট, I mean tax rate arising from depreciation is creating a positive cash flow for you. বলা যায় এটা? Because of allowing depreciation, I am getting benefit from the government equivalent to depreciation into tax rate. That's why it is called tax depreciation allowance. This is positive cash inflow or getting opportunity benefit from the government. So মনে রাখতে হবে, because of depreciation I can get positive impact in my project using the tax rate. আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখি আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, প্রশ্নটা পড়েন আগে একটু। Tax depreciation or capital gain and its impact on net present value oblique NP cash flow, মানে net present value cash flow আর কি। আচ্ছা, বলছে হ্যাপি লিমিটেড bought a machine for $10,000. আপনার কিন্তু প্রশ্ন আমার সাথে পড়বেন, হ্যাঁ, পড়লে জিনিসগুলো আপনার খুব কুইকলি ধরতে ইজি হবে। আমরা খুব মানে গল্পের ছলে বলবো, অতিরিক্ত প্রেশার নিব না বিষয়টা নিয়ে। হ্যাপি লিমিটেড bought a machine for $10,000 on 31st December 2001. Say its accounting year end, তার মানে ও কি করছে 31st December ইয়ার এন্ডে গিয়ে $10,000 দিয়ে একটা মেশিন কিনেছে। The asset generated cash flow of 7,000 per annum. প্রতি বছর ওই অ্যাসেটটা থেকে $7,000 ক্যাশ ফ্লো জেনারেট করা যায়, মানে ক্যাশ ইনফ্লো জেনারেট করা যায়। It sold the asset on 31st December 2003 for $2,000. তার মানে এটা বোঝা যাচ্ছে ওই অ্যাসেটের আমরা যেটা বলি রিটেন ডাউন ভ্যালু, যেটা স্ক্র্যাপ হিসেবে সেল করেছে, স্যালভেজ ভ্যালুও বলি আমরা অনেক সময়, তাই তো, 3 বছর পরে। আচ্ছা, তাহলে সে ফার্স্ট ইয়ারে ডিসেম্বরে কিনেছে, সেকেন্ড ইয়ার ফুল ইউটিলাইজ করেছে, ক্যাশ জেনারেট হয়েছে 7,000 করে, এবং থার্ড ইয়ারে ক্যাশ জেনারেট হয়েছে প্লাস সে আবার সেলও করেছে একটা, মানে মেশিনের স্ক্র্যাপ ভ্যালুটা সেল করেছে। দ্য কোম্পানি পেজ ট্যাক্স 21%। যদি বই থাকে বইটা বের করেন, আমি এখানে দিয়েছি কত 32 নম্বর পেজ মনে হয়, তাই না? আপনারা সবসময় কাছে রাখবেন বই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আমি স্ক্রিন যদি চেঞ্জ করি তখন ওইটা আপনাদের সামনে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে কি হলো, কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 21%। ট্যাক্স ডেপ্রিসিয়েশন is available at 18% on reducing balance basis. এটার মানে হচ্ছে গভর্নমেন্ট এই পার্টিকুলার অ্যাসেটের উপর 18% ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স দিয়ে থাকে, অর্থাৎ allowable depreciation as an expense against your income। যারা এই জায়গাটা ক্লিয়ার না, আমি তাদেরকে আবারও বলবো, হেজি থাকবেন না যে ডেপ্রিসিয়েশন যখন কোম্পানি ট্যাক্স রিটার্ন জমা দেয় সেখানে টোটাল রেভিনিউ থেকে যখন টোটাল এক্সপেন্স মাইনাস করতে হয়, সেই এক্সপেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশন ইজ অ্যান অ্যালাউয়েবল এক্সপেন্স, এবং সেই ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল এক্সপেন্স হিসেবে ইউজ করা হয় অনলি গভর্নমেন্টের ডিক্লেয়ার্ড রেটে। অর্থাৎ গভর্নমেন্ট যে যে অ্যাসেটে, আপনারা নিশ্চয়ই ট্যাক্সের ম্যানুয়াল দেখেছেন, ফার্স্ট হাফে মানে ফার্স্ট স্টেপে দেখেছেন, ফার্স্ট লেভেলে, সেকেন্ড লেভেলে দেখেছেন, এবং কেস স্টাডিতেও দেখবেন, বা প্র্যাকটিক্যালি যারা জব করছেন তারাও দেখছেন, অডিট করতে গিয়ে দেখছেন। তার মানে গভর্নমেন্ট আমাকে এই পার্টিকুলার ডেপ্রিসিয়েশনটা 18% রেটে দিবে এবং সেটা রিডিউস ব্যালেন্স মেথডে দিবে। তাহলে আমি এখন সলিউশনে যাওয়ার আগে কয়েকটা জিনিস একটু মানে ডিসকাশন করে নিই। প্রথম কথা হচ্ছে, এই কোম্পানি
2001 সালে অ্যাসেট কিনেছে শেষের দিকে। এখানে একটা অ্যাজাম্পশনের প্রয়োজন যে পার্সেস ইয়ারে তার ডেপ্রিসিয়েশন হবে কি হবে না, বা গভর্নমেন্ট অ্যালাউ করবে কি করবে না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেহেতু একেবারে লাস্টে গিয়ে কিনেছে। সেকেন্ড ইয়ারে $7,000 ইনকাম করেছে, সেখানে ডেফিনেটলি ডেপ্রিসিয়েশন ফুল পাবে। থার্ড ইয়ারে গিয়ে $7,000 রেভিনিউ জেনারেট করেছে, সেখানেও সে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স পাবে। At the same time, another revenue generated from a scrap value, which is $2,000. So আমাকে এখন বের করতে হবে যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স তার কি হবে এবং কোম্পানির এখান থেকে বেনিফিটটা কি, বা তার ট্যাক্স সেভিংস, অথবা আমরা যদি বলতে পারি যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সের মানে পিকচারটা কেমন হবে। আমরা যদি দেখি, আমি একটা এক্সেল শেয়ার করছি আপনাদের সাথে, সেটা আপনারা এখন একটু খেয়াল করেন। দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা আমি এটা কোথায় আসলাম, জাস্ট মিনিট। আচ্ছা, এখানে দেখেন এক্সেল সবাই আমি আশা করি খুব ভালো জানেন আপনারা, বাট এক্সেল গুলো জানা থাকলে কি হয়, মানে প্র্যাকটিক্যাল লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে এক্সেলে যারা মাস্টার তাদের মানে ক্যারিয়ারে উপরে, এক্সেল বলতে আমি টোটালটার কথা বলছি, মানে পাওয়ার পয়েন্ট, এক্সেল, মাইক্রোসফট টোটাল অফিস প্যাকেজের কথা বলছি, টাইপিং, এগুলো সব কিছু কিন্তু নিজের এক্সপার্টিসটা ডেভেলপ করতে হবে নিজে নিজে। যখন আপনি গ্রুপের সিওপো হবেন, গ্রুপের ফাইন্যান্স ডাইরেক্টর হবেন, তখন কিন্তু আপনার জন্য মানে খুব অল্প সময় অনেক কিছু করতে হয়, অল্প সময়ের মধ্যে অনেক ডিসিশন নিতে হয়। তো সেক্ষেত্রে এই মাইক্রোসফট অফিসের উপর খুব ভালো দখল নিতে হবে, এবং আপনার টাইপিং এ খুব ফাস্ট হতে হবে, ইংলিশে ড্রাফটিং এ খুব ফাস্ট হতে হবে, অনেক কিছু আছে। এবং সেই সময়টা কিন্তু এই 3 বছর নিজেকে তৈরি করার সময়, এরপরে কিন্তু শুধু পারফর্ম করতে হবে, ঠিক আছে? সো আমরা দেখি যে আমরা একটু আগে হিসাব করছিলাম যে কোম্পানি ইয়ার 1, ইয়ার 2 এবং ইয়ার 3 এভাবে আমি সাজিয়েছি। পরীক্ষার খাতায় এভাবে আপনারা সাজাতে পারেন। প্রথম কথা হচ্ছে কোম্পানির ক্যাশ ফ্লো বা রেভিনিউ কি কি জেনারেট হয়েছে। রেভিনিউ জেনারেট হয়েছে প্রথম বছর 31 ডিসেম্বরে সে পারচেস করেছে, সো তার কিন্তু কোনো ক্যাশ জেনারেট হয়নি। হ্যাঁ, বাট তার সেকেন্ড ইয়ারে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হয়েছে $7,000,
থার্ড ইয়ারে জেনারেট হয়েছে $7,000 এবং এই কোম্পানির ট্যাক্স পেয়েবল অন রেভিনিউ সেটা কত? ট্যাক্স পেয়েবল অন রেভিনিউ মানে হচ্ছে আপনার এইটার উপর সরাসরি 21% আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন করেছি। আচ্ছা, আমাদের প্রশ্নটা কি ছিল যে আমাদের এই যে ট্যাক্স রেটের কারণে এবং ডেপ্রিসিয়েশনের কারণে কি ইম্প্যাক্ট আসে তার ক্যাশ ফ্লোর উপর, বা তার কোনো ট্যাক্স ডেপ্রিসিয়েশন সেভিংস হয় কিনা এটা বের করা। আচ্ছা, তাহলে জেনারেলি 1 নম্বর পয়েন্টে হচ্ছে যদি তাকে ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স না দেওয়া হতো তাহলে তাকে সরাসরি প্রথম বছরে $1,470 ট্যাক্স দেওয়া লাগতো, থার্ড ইয়ারেও তাই দেওয়া লাগতো। এখন গভর্নমেন্ট যখন তাকে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স দিল তাহলে তার ডেপ্রিসিয়েশনটা কত হবে ওই রেভিনিউ থেকে? প্রথম বছরে ওই ব্যক্তি, আমি যে প্রথম প্রশ্নটা বলছিলাম যে সে ম্যাক্সিমাম কোম্পানিতে যেমন কিছু পলিসি থাকে যে পারচেজ ইয়ারে ফুল ডেপ্রিসিয়েশন, কিন্তু মানে পরের বছরগুলোতে গিয়ে লাস্টের ইয়ারে হয়তো সেল ইয়ারে ডেপ্রিসিয়েশন হয় না। এটা কোম্পানি টু কোম্পানি পলিসি ভ্যারি করে। বাট আমরা কিন্তু যদি যে পারচেজ ইয়ার সেই ইয়ারে আমরা ডেপ্রিসিয়েশন ক্লেম করি, গভর্নমেন্টের কিন্তু ওই জাতীয় কোনো পলিসি নাই। গভর্নমেন্ট বলে দিয়েছে সরাসরি যে ডেপ্রিসিয়েশন আপনার 21%, ডেপ্রিসিয়েশন 18% ডেপ্রিসিয়েশন করতে হবে। তো এখানে একটা অ্যাজাম্পশন কাজ করেছে, সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট বছরে যখনই পারচেস করা হোক না কেন তার উপর সে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স দিবে। এই পলিসিতেই এই অ্যাজাম্পশনটা কাজ করেছে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তার ডেপ্রিসিয়েশন কত হবে? ওই যে মূল যে কস্টিং ছিল 10,000 তার উপর 18%। আপনারা দেখতে পাচ্ছেন তো না আমার এক্সেল ফর্মুলাটা? 10%-এর উপর আমি 18%। সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হবে তার? যেহেতু রিডিউসিং ব্যালেন্স মেথড, তো আমি কি করেছি 10,000 মাইনাস ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন, তাহলে সেটা হলো রিটার্ন ডাউন ভ্যালু। সেই রিটার্ন ডাউন ভ্যালুর উপর আবার 18% চার্জ করেছি, তাহলে সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন। থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কি হবে? থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে, দেখেন এখানে মানে আমি কোনো ডেপ্রিসিয়েশনের চার্জ করি নাই, ফুলটাই আমি ক্লেম করেছি। ফুলটা ক্লেম করেছি কেন? যে আমি তো এই অ্যাসেটটাই স্ক্র্যাপ করে দিচ্ছি। তাই 10,000 মাইনাস প্রথম বছরের ডেপ্রিসিয়েশন, সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন, এবং এই অ্যাসেটটা সেল করে যে ভ্যালু আমি পাচ্ছি সেটা আমি টোটালটা ক্লেম করেছি গভর্নমেন্টের কাছে। তাহলে আমি যদি এই ডেপ্রিসিয়েশনের উপর এই ডেপ্রিসিয়েশনটা যদি গভর্নমেন্টের রেভিনিউর কাছে ক্লেম করি, তাহলে আমি এই ডেপ্রিসিয়েশনটা যদি অ্যালাউয়েবল ডিডাকশন হয় এগেইনস্ট মাই টোটাল রেভিনিউ, ডেফিনেটলি আমি এটার উপর 21% মানে ট্যাক্স রেটে ডেপ্রিসিয়েশনের এই $378 টোটাল রেভিনিউ থেকে ডিডাক্টেবল এক্সপেন্ডিচার পাবো না আমি? এই পয়েন্টটা বোঝা যায়? আমার এখানে একটা প্রজেক্ট নিয়ে আমি চিন্তা করছি, কিন্তু এই প্রজেক্টটা তো আমার টোটাল বিজনেসের একটা অংশ, তাই না? তো এই প্রজেক্টটা যদি টোটাল বিজনেসের একটা অংশ হয়, যদিও আমার এই প্রজেক্ট বা এই মেশিনারি প্রথম বছর কোনো রেভিনিউ জেনারেট করে নাই, তারপরেও গভর্নমেন্ট আমাকে $1,800 ডেপ্রিসিয়েশন ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে দিতে বাধ্য থাকবে। পয়েন্টটা কি বোঝা যায়? জি স্যার। তার মানে আমি যদি এই মেশিন কিনি এবং 18% ডেপ্রিসিয়েশন ক্লেম করি ফর মাই কোম্পানি, আই উইল সেভ $378 equivalent because of depreciation of this new machine. তাহলে এই প্রজেক্ট আমাকে $378 নেট বেনিফিট দিবে। এই জন্য ইট ইজ ট্যাক্স সেভিং ফর ডেপ্রিসিয়েশন।
ঠিক আছে? একই রকম ভাবে সেকেন্ড ইয়ারেও আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশন বেনিফিট পাবো, থার্ড ইয়ারেও তাই আমি ট্যাক্স ডেপ্রিসিয়েশন বেনিফিট পাবো। তাহলে আমার প্রত্যেক বছর আলটিমেটলি আমার কত টাকা দেওয়া লাগবে নেট বিকজ অফ ট্যাক্স পেয়াবল? উপরে আমরা বলেছিলাম যে উইদাউট ডেপ্রিসিয়েশন যদি চিন্তা করি তাহলে গভর্নমেন্টকে এই ট্যাক্সটা দিতে আছে, বাট যেহেতু আমি ট্যাক্স বেনিফিট ডেপ্রিসিয়েশন বেনিফিট পাচ্ছি তাহলে আলটিমেটলি গভর্নমেন্টকে আমাকে ট্যাক্স দেওয়া লাগবে। প্রথম বছর কোনো ট্যাক্স দেওয়া লাগবেই না, বরং আমি আবার 1800 টাকার কারণে $378 বেনিফিট পাবো। সেকেন্ড ইয়ারে আমি অরিজিনাল ট্যাক্স দিতে হতো 1470, তার থেকে আমি ডেপ্রিসিয়েশনটা ক্লেম করার কারণে $310 বেনিফিট আছে। সো আমি সেটা মাইনাস করলে আমি কিন্তু আমাকে এখন গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগবে 1160 টাকা নেট। এবং থার্ড ইয়ারে এসে আমাকে 1470 টাকা অরিজিনাল ট্যাক্স দেওয়া লাগতো, বিকজ অফ ডেপ্রিসিয়েশন ক্লেম আমাকে এখন ট্যাক্স দেওয়া লাগবে নেট 478 টাকা। তাহলে বিকজ অফ ডেপ্রিসিয়েশন আমি কিন্তু আমার বেনিফিট কোনটুকু, এই যে রেড কালার করলাম এটা হচ্ছে আমার বেনিফিট, আর এটা হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো ফর কি ট্যাক্স, ট্যাক্সের কারণে। তাহলে কি আগে বিকজ অফ ডেপ্রিসিয়েশন ট্যাক্স কম দেওয়া লাগছে না বেশি দেওয়া লাগছে? কম দেওয়া লাগছে, তাই না? জি স্যার। জায়গাটা বোঝা গেছে তো? আমাদের কিন্তু এরপরে এই যে মানে এই অঙ্কগুলো, এই ট্যাক্সের ইম্প্যাক্ট গুলো আছে, এজন্য আমি একটু নিটিগিটিতে সময় দিচ্ছি যাতে একটু বোঝা যায় অঙ্ক করার সময়, বড় প্রবলেম সলভ গুলো করার সময় যাতে এই তখন তো আর এত ভেঙে বলার সুযোগ হবে না, মানে ভেঙে বলার এখনই সুযোগ, আমরা একটু মাথায় নিয়ে নিই পুরো জিনিসগুলো। পরীক্ষার হলে খুব কুইকলি এগুলো ডিসিশন নিতে হবে এবং অঙ্ক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্যার 4724 টাকার ওই লিংকটা একটু কোনটা 4000? এটা 4724। এইটা আচ্ছা, এই 4724টা হচ্ছে কি, জাস্ট ইমাজিন যে আমি প্রথম বছর $10,000 দিয়ে অরিজিনাল অ্যাসেটের কস্ট ছিল কত, $10,000, সেখান থেকে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন কাটছি কত, 1800, সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কাটছি কত, 1476, তাহলে আমার রিটার্ন ডাউন ভ্যালু থাকে কত? আপনি ক্যালকুলেটর ধরেন হাতে, যা রিটার্ন ডাউন ভ্যালু থাকে, রিটার্ন ডাউন ভ্যালুটা থেকে আমি ওই অ্যাসেটটা বিক্রি করে হাতে পেয়েছি কত, 2000 টাকা। তাহলে বাকিটা আমি ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারি না? জি স্যার। তাই তো, যেহেতু প্রজেক্টটা বা মেশিনারিটা এখানেই সেল হয়ে যাচ্ছে, সো এর তো আর ফার্দার নিউ ইয়ার গুলোতে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়ার সুযোগ নাই, আছে? যদি আমার অ্যাসেটটা সেল না হতো তাহলে রিডিউসিং ব্যালেন্স মেথডটা কন্টিনিউ করতো, কিন্তু যেহেতু অ্যাসেটটা এখানে বিক্রি করে এখানে অ্যাসেটের লাইফ শেষ, সো আমাকে এখানেই ফুল ডেপ্রিসিয়েশন ক্লেম করতে হবে, এই জন্য এখানে ডেপ্রিসিয়েশনটা বেশি মনে হচ্ছে। জি স্যার। ডোন্ট গেট কনফিউজড। যদি এই প্রবলেমটা আরো এক বছর কন্টিনিউ করতো তাহলে এখানে কি হতো, এখানে ওই বছরের রিটার্ন ডাউন ওই ডেপ্রিসিয়েশন মাইনাস করার পরে যে রিটার্ন ডাউন ভ্যালু হতো সেটার উপর ডেপ্রিসিয়েশন হতো 18%। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এই ছোট 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 পয়েন্ট, বাট মানে ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট উইল ক্রিয়েট ইউর মানে থিঙ্কিং ক্যাপাসিটি, অ্যান্ড যখন আমি সব প্রবলেম গুলো একসাথে নিয়ে আমরা প্রবলেম সলভ করব তখন এই জিনিসগুলো আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি কাজে লাগবে, রাইট? Okay, let us come back to our slides. এবার আসি এই আপনাদের ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন নাম্বার 9, আমাদের পেজ নাম্বার হচ্ছে 32-33। হ্যাঁ, এইটা আপনারা বাসায় ভালো করে দেখবেন, হ্যাঁ দেখবেন, এবং আমি এগুলো এখনই এই যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি একটা ইম্পর্টেন্ট নোট বলেছি এখানে। কথাটা কি বলেছি, ডেপ্রিসিয়েশন চার্জ এট দ্য ইয়ার অফ পারচেজ। তার মানে অনেকেরই মনে হতে পারে যে স্যার যে বছর পারচেজ করেছি মাত্র একদিন বাকি ছিল,
তারপরেও ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন কেন দিয়েছেন? দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যালাউন্স গিভেন বাই গভর্নমেন্ট বিকজ অফ ট্যাক্স পারপাস। ইভেন আমি যেটা বললাম যে অনেক কোম্পানিতে এই পলিসি আছে যে পার্সেস ইয়ারে ফুল ডেপ্রিসিয়েশন, এই পলিসিও আছে, সে যখনই পার্সেস করুক। তো আমাদের এখানে এই অ্যাজাম্পশনটা কিন্তু কাজ করেছে, বা এখানে অ্যাজাম্পশনটা নেওয়া হয়েছে যে পার্সেস ইয়ারে ফুল ডেপ্রিসিয়েশন, যে কারণে আমরা ওই এক্সাম্পলটা যেটা দেখলাম ফার্স্ট ইয়ারে $1800 যে ডেপ্রিসিয়েশন ক্লেম করেছি উইথ দ্য রিটার্ন, সেটা কিন্তু এই অ্যাজাম্পশন বা এই গভর্নমেন্টের বেনিফিটটার কারণে। ওকে, আমরা 9 নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা একটু খুব কুইকলি দেখি। এখানে বলেছে কোম্পানি বাইজ অ্যান অ্যাসেট ফর 10,000 at the accounting period 31st December, undertake 2 years project. এখানে ক্যাশ ফ্লো T1 T2 বই আছে তো সবার সামনে। নেট হচ্ছে আপনার $5,000। The asset has a 6,000 scrap value when it disposes of the end of the 2 year. The tax is so the interactive question number 9 same to this problem যেটা আমরা সলভ করেছি। আপনারা কি খেয়াল করেছেন যে ওইটা 2 বছর আর ওইটা 3 বছর ছিল। এক্স্যাক্টলি তাই। সো এটা আমরা পারবো না সলভ করতে, ডেফিনেটলি পারা উচিত বা পারবো আশা করি। ঠিক আছে, আচ্ছা ফাইন। তারপরে আমি ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 10 দেখি। 10 কি বলেছে? 10 বলছে as in interactive question 9 except that the asset is now bought on 1st January 2021। তার মানে কি, যদি 1st জানুয়ারিতে এটা বাই করা হয়, ইন দ্যাট কেস চেঞ্জ আসবে কোথায়? ডেপ্রিসিয়েশন তো ঠিকই আপনি চার্জ করবেনই, বাট ইউ হ্যাভ টু কনসিডার ফর রেভিনিউ বিকজ দ্য অ্যাসেট উইল কন্টিনিউ মানে ডিউরিং দ্য 12 মান্থ, যেহেতু জানুয়ারির 1 তারিখে, তাহলে ওখানে একটা রেভিনিউ বাড়বে। গট মাই পয়েন্ট? যে মানে 10 নম্বরে যে প্র্যাকটিসটা দিয়েছে, এই প্র্যাকটিস গুলো করবেন, কারণ আমরা একটা প্রশ্ন মানে সলভ করলাম, এই দুইটা কিন্তু একেবারে সেম প্রবলেম, জাস্ট ওয়ান ডিফারেন্স ইন নাম্বার 10, সেটা হচ্ছে ওইখানে ডিসেম্বরের 1 তারিখে বাই করেছিলাম আর এখানে জানুয়ারির 1 তারিখে বাই করছি ইন দ্য ফার্স্ট ইয়ার। তার মানে ফার্স্ট ইয়ারেও একটা রেভিনিউ জেনারেট হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। ক্লিয়ার? ওকে, জি স্যার। দেন কাম টু দ্য পয়েন্ট। ইনফ্লেশন, আমরা ইনফ্লেশনটা একটু টাচ দেই, দিয়ে তারপরে আমরা আজকের মতো শেষ করি। আই এম স্টিল ইন অফিস, লেট আস থিঙ্ক। দেখি ইনফ্লেশন, ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্লেশন ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইনফ্লেশন আমাদের মানে ভেরি নন টার্ম টু এভরি ওয়ান অফ আস। লিভিং কস্ট ইন ঢাকা অলরেডি মানে significantly higher because of this inflation rate, but really কি আমরা সেটা বাজারে বা বাইরে গেলেই বুঝতে পারি। সো লেট আস থিঙ্ক অ্যাবাউট ইনফ্লেশন। আমরা সবাই জানি ইনফ্লেশন টার্মটা সবার কাছে পরিচিত, বাট by finance it is considerable that inflation is the level of price hike which will reduce your মানে purchasing power, আমরা যদি purchasing capacity বলি, এবং because of this inflation actually the money which you will earn from your project will reduce the value of the money or the cash inflow you are getting from the project. So it has a direct negative impact. এটা মাথায় রাখতে হবে। সো এখন আসি যে ইনফ্লেশনের কারণে আমাদের কোথায় কোথায় ইম্প্যাক্ট আসতে পারে। সো এভারেজ দেখা যায় ইনফ্লেশন রেট নর্মালি কান্ট্রি ভিত্তিতে পার ইয়ার, আমরা যখন পার্সেন্টেজ বলবো আমরা সবাই বেসিক ম্যাথমেটিক্স জানি যে পার ইয়ার 1% মিনস মানে 1% মিনস চেঞ্জেস 1% ইন এভরি 12 মান্থ, অর্থাৎ 1 বছর এবং 100 টাকার যে চেঞ্জ সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি।
Where there is percentage, always think that it has two component. One is 100 and another is 1 year. So আমাদের countryতে more or less 5 to 6-7% recorded inflation, but actually unrecorded আপনারা practically বাজারে গেলে বুঝতে পারেন। তো এখন এটার ইম্প্যাক্ট আছে তিনটা জায়গায়। প্রথম কথা হচ্ছে the rate of earnings you are earning from your project, it can be negatively impacted by your inflation rate. Number two, the discounting factor you are using for your discounting or finding out the net present value of your project, it will be impacted by your inflation rate. And another one, the cash flows, maybe it is inflows or outflows, but it will be impacted or adjusted or changed by your inflation rate. So two rate is actually named by real rate and another one is nominal rate or money rate. মনে রাখতে হবে টার্মিনোলজি গুলো। তো রিয়েল রেটটা কি? রিয়েল রেটটা হচ্ছে যে রিয়েলি মার্কেটে যেটা অ্যাভেলেবল, you are not adjusting with your inflation rate. So this is মানে real rate without considering or ignoring the inflation rate. So যদি বলা হয় যে ইকোনমিতে এই মুহূর্তে আর্নিংস আছে 9%, ইনফ্লেশন আছে 2%, সো আমি যখন বলবো যে ইগনোর 2%, তাহলে 9% is the real rate. বাট আমি যখন ইনফ্লেশনটাকে দিয়ে অ্যাডজাস্ট করব, then it will be nominal rate. Nominal rate, alternatively it is called money rate. That means the rate of your return definitely will be adjusted with your rate of inflation. So ইনফ্লেশনটা আমরা সবাই বুঝি না এমন কেউ নাই আশা করি। প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনি একটা জব করেন, তো আজকে আপনার 2020 সালে আপনার স্যালারি ছিল 1 লক্ষ টাকা, 2021 সালেও আপনার স্যালারি ছিল 1 লক্ষ টাকা। তাহলে 2020 সালের 1 লক্ষ টাকা যে স্যালারি আর 2021 সালের 1 লক্ষ টাকা স্যালারির মধ্যে কোনো পার্থক্য আছে? Can anyone say any difference? Just think about. আছে স্যার। স্যার বিগত বছরের 1 লাখ টাকা এবং চলতি বছরের 1 লাখ টাকা দুইটার মধ্যে ক্রয় ক্ষমতা কমে যাবে স্যার। Absolutely. Because of increasing the inflation or commodity price, which is indicated by inflation rate. Say যদি 5% ইনফ্লেশন হয়, তাহলে in real term 2021 এ আপনার অ্যাকচুয়াল ইনকাম ছিল পার মান্থ 95,000 টাকা। এটা বলতে পারি সাদা চোখে যদি বলি? লাইক দ্যাট ওই সেম ব্যক্তি 2022 সালে এসে আবার 1 লক্ষ টাকা স্যালারি পায় মাসে, তাহলে another 5% রিডাকশন, or ধরে নেন এই বছর আপনার আরো 4% ইনফ্লেশন হয়েছে, তাহলে মানে মোর অর লেস বাই ফ্র্যাকশন, অ্যাভয়েডিং দ্য ফ্র্যাকশন, আপনার ইনকাম হবে তখন 91,000 টাকা। তাহলে আমরা যেটা বলবো যে whenever we adjust the interest, the inflation with the outcomes, whether it is rate of return, whether it is inflow or outflow, it is called money rate or nominal rate. Money rate কেন বলছি? It is the real money after adjusting the inflation. So after adjusting the inflation, this is called real money. That's why it is called money rate, or alternatively it is called nominal rate. But if you ignore the inflation, you are really getting physical cash of 1 lakh. That's why it is real rate, ignoring the cash inflow. তো মনে থাকবে? তাহলে এখন আমরা মাথায় রাখবো, পরীক্ষার হলে কখনোই কনফিউশন হওয়া যাবে না যে ইন রিয়েল রেট মানে কি, মানি রেট মানে কি। এই যে একটার মধ্যে একটা
ইয়া করা যাবে না, ইন্টারচেঞ্জ করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। সো উই উইল ফাইন্ড আউট দ্য ক্লু, that is real rate means you are getting the real money 1 lakh without considering the inflation, অর্থাৎ you are ignoring the inflation rate. So its alternative is nominal rate or money rate, because money rate means your 1 lakh is not in real term or monetary term, it is 95,000. So nominal rate or money rate is after adjusting the inflow, after adjusting the inflation, but real rate is not adjusted with inflation. Remember, estimating future cash flow rate of inflation must be taken into account. আমরা যেটা বলছি ফিউচার ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ইনফ্লেশনটা কনসিডার করতে হবে, যে কারণে আপনার পরপর 3 বছরের 1 লক্ষ টাকা ইনকাম রিয়েলি 1 লক্ষ টাকা নয়, ঠিক সেই কারণে আপনার প্রজেক্টের ফিউচার ক্যাশ ফ্লোকে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে নিতে হবে এবং সেটাকে ডিসকাউন্টিং করতে হবে পরবর্তীতে। The rate of return required by shareholders and lenders will increase as inflation rises. The discount rate is therefore affected. তার মানে যদি আজকে আমি কোথাও ইনভেস্ট করে 10% রিটার্ন চাই এবং মার্কেটে যদি ইনফ্লেশন রেট থাকে, ডেফিনেটলি আই উইল গেট মোর ইন দ্য নেক্সট ইয়ার or after that adjusting the inflation rate. That's why sometimes in the question you will get some discounting factor or opportunity cost along with inflation rate. So in that case you have to find out the discounting rate after considering the inflation rate. So always remember that because of comparing the alternative projects, you have to find out rate after adjusting the inflation. So আমরা ইনফ্লেশনটা শিখলাম এবং তার ফাইন্যান্সিয়াল ইমপ্যাক্ট গুলো কি কি হয়। আপনারা এই ইনফ্লেশনের যে ইমপ্যাক্টটা আমি যে কথাটা মানে আমরা ডিসকাশন করলাম সেটা আমরা এখানে খুব মানে ভেরি ইজি ফর্মুলা দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা বলছি যে মানিটারি রেট মানে দিয়ে কিভাবে রিয়েল রেটটা বের করতে হয়। হ্যাঁ, সো 1 প্লাস মানিটারি রেট ইকুয়ালস টু 1 প্লাস ইনফ্লেশন ইন্টু 1 প্লাস ইনফ্লেশন, মানে আপনার দুটো মানিটারি রেট এবং আপনার রিয়েল রেটের মধ্যে যে রিলেশন, এটা অ্যাকচুয়ালি যে অ্যাডজাস্টিং দ্য ইনফ্লেশন রেট, অর্থাৎ 15% যদি আপনার এখানে বলছে কি যে considering to choice he can spend $100 on consumables, now 100 invest in 4 year, but only do so far can consume more at that time. The underlying time value of the money for human is 10%. তার মানে underlying time value মানে কি, এটা discounting factor 10% and the inflation is 15% required. What return the money return does human require? খুব ভেরি ইজি, যে যদি ইয়া হয় মানে আপনার 10% যদি ডিসকাউন্টিং রেট হয় এবং 5% যদি ইনফ্লেশন রেট হয়, তাহলে এটা ইজিলি আপনি ফর্মুলায় ফেলে দিলে আপনার রেট অফ রিটার্ন কত হবে 1 বছর শেষে সেটা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করা যায়। সো আমরা দেখি 1 প্লাস monetary return equals to 1 plus real rate into 1 plus inflation. তার মানে খুব সহজে monetary রেটটা এখান থেকে m এর ভ্যালুটা আমি বের করে নিতে পারবো। ভেরি সিম্পল, 1 plus m into 1 plus r into 1 plus i. r মানে রিয়েল রেট, m মানে monetary রেট, আর i মানে ইনফ্লেশন। তার মানে আপনি চিন্তা করেন যে 1 plus m, this is the real rate, equals to 1 plus this is the money rate, 1 plus r real rate কে 1 plus inflation দিয়ে মাল্টিপ্লাই করলে অনায়াসে আপনি মানিটারি ভ্যালুটা পেয়ে যাবেন। এটা আমরা এখন এখানে ফর্মুলা হচ্ছে, বাট যখন অঙ্ক করবো সরাসরি ক্যালকুলেটরে ধরে বের করে ফেলতে পারবো। জাস্ট এটুকু মাথায় রাখেন যে রিয়েল রেট এবং মানি রেটের মধ্যে কিভাবে একটা দিয়ে ইন্টারেস্ট রেটটাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করতে হয়। So
should I stop here? আমরা আজকে এই পর্যন্ত থাকি। আমরা দেখলাম ইনফ্লেশন এবং ইনফ্লেশনের রেটটা কিভাবে বের করতে হয়। সো ফার ডে আফটার টুমরো আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বাই অনলাইন। সো টিল দেন সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কোনো কোশ্চেন? নো স্যার। Thank you, sir. Thank you, sir. Very nice class. Good night. Thank you, sir. Assalamualaikum, sir. Thank you. Thank you, Assalamualaikum. sir. নমস্কার স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকের মতো আমরা শেষ করি এখানে।